আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কল্লি পরিবারের পক্ষ থেকে। তো আমরা একটু সবাই দ্রুত কমেন্ট করে জানাই দিই আমার ভয়েসটা তোমরা স্পষ্ট শুনতে পারতেছো কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করে জানাই দিই, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আমরা জানি যে আমাদের কৃষি ভর্তি পরীক্ষা আমাদের মানে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত। তো সেখানে বায়োলজির যে 30টা মার্কস, যেখানে আসলে বায়োলজি আমাদের ফুল একটা মার্কস, আমরা যদি ফুলফিল যদি আমরা একটা প্রিপারেশন নিতে পারি বায়োলজির মাধ্যমে কিন্তু আমরা একদম গেমটা চেঞ্জ করতে পারবো, মানে একদম ফুল আমরা প্যাটার্নটা চেঞ্জ করতে পারবো। তো খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবাই একটু আমরা কমেন্ট করব যে আমার ভয়েসটা তোমরা ক্লিয়ার কিনা এবং স্লাইডটা ক্লিয়ার কিনা। এবং এটা যেটা কথা সেটা হচ্ছে যে আজকের বলতে গেলে শর্ট এবং ফুল, অনেক সময় কিন্তু কৃষিতে কিন্তু আমাদের ফুল সিলেবাস থেকে কিছু কিছু কোশ্চেন আমাদের আসে। শর্ট এবং ফুলের উপরে এগ্রির উপরে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, এরকম 100টা কোশ্চেন, গুরুত্বপূর্ণ 100টা কোশ্চেনে আলোচনা করব। আমি বলবো যে আজকের ক্লাসটা যারা করবে তাদের থেকে 100টা কোশ্চেনের মধ্যে অবশ্যই আমাদের কোশ্চেন প্যাটার্নটা কমন পড়বে, ঠিক আছে? ওকে, তো সবাই একটু আমরা ক্লাসে আমরা জয়েন করি, দ্রুত ক্লাসটা জয়েন করে ফেলি এবং একটু সবাই কমেন্ট করে জানাই দিবা যে কে কোথা থেকে আজকের ক্লাসটা জয়েন করছে। সবাই একটু কমেন্ট করে জানাই দাও যে আজকের ক্লাসটা কে কোথা থেকে তোমরা জয়েন করেছো, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও। আচ্ছা, মীর মিফতাহুল চৌধুরী বলছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিফতাহুল, তুমি একটু ক্লাসটা গ্রুপে তুমি শেয়ার করে দাও এবং সবাইকে একটু মেনশন করো, ঠিক আছে? ওকে, সবাইকে একটু মেনশন করো। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের বায়োলজির দ্যাট মিনস জিওলজি এবং বোটানি আমরা জানি যে 30টা নম্বর আমাদের থাকতেছে। 30টা নম্বরের মধ্যে কি কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে, মানে কি কি ধরনের কোশ্চেন, 100টা কোশ্চেন আমি আলোচনা করব। তো সবাই একটু আমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু দ্রুত ক্লাসে আমরা জয়েন করে ফেলি। যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি নাই অতি দ্রুত আমরা ক্লাসে জয়েন করে ফেলি, ঠিক আছে? অতি দ্রুত আমরা ক্লাসে জয়েন করে ফেলি, ঠিক আছে? অতি দ্রুত আমরা ক্লাসে জয়েন করে ফেলি। আজকে 100টা কোশ্চেন আমাদের। আচ্ছা, তানভা তারিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দীপক রয় বলছে দিনাজপুর থেকে। ওকে, তো একটু সবাই ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেন। আমি আজকে 100টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের কৃষির উচ্চ ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে 30 মার্কের বায়োলজি আমাদের পরীক্ষা হবে। তো এই বায়োলজি কোশ্চেনটা কি ধরনের প্যাটার্ন এবার আমাদের এগ্রির জন্য কোশ্চেন আসতে পারে, সেই এগ্রির উপর কোশ্চেন আলোচনা করব। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে জয়েন করে ফেলি। আমি ক্লাসটা শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, তো সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। সবাই দেখো, প্রথম কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাককে সাধন করে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কোষ এবং এর গঠন থেকে আসছে। কোষ এবং এর গঠন থেকে কোন অঙ্গাণু কি ধরনের কাজ করে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু দেখো ভাই, আমি যদি কোশ্চেন যদি বলি গলগি বডি, গলগি বডিকে আমরা কি বলবো একটু সবাই কমেন্ট করে জানাই দেব। গলগি বডিকে হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু দিতে পারে। কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে? গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। আচ্ছা, রাইবোজোম, রাইবোজোমকে আমরা কি বলবো? অবশ্যই রাইবোজোমকে আমরা কি বলবো? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলবো। রাইবোজোমকে আমরা কি বলবো? কোষের প্রোটিন ফ্যাক্টরি। বা পরীক্ষার মধ্যে কিন্তু দিতে পারে ট্রাফিক পুলিশ কি, গলগি বডি, বা হচ্ছে যে প্রোটিন ফ্যাক্টরি কি, রাইবোজোম। আচ্ছা, ইআর, ইআর মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি কি বলবো? ইআরকে আমি বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং পরীক্ষার মধ্যে কোশ্চেনটা কিন্তু দিতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের 2 প্রকার, মসৃণ আর এটা কি বলছি বলতো? অমসৃণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে মাইটোকন্ড্রিয়া, আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়াকে অবশ্যই বলি যে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে আমাদের আমিষ সংশ্লেষণ এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করেন কে? অবশ্যই অ্যান্সার হবে যে 1 বি। সবাই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? খুব গুরুত্ব। হ্যাঁ, তন্ময় মন্ডল খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। রাইবোজোমকে, গলগি বডিকে কিন্তু অবশ্যই আমরা কি বলতে পারি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলতে পারি। এবং আরেকটা কথা কিন্তু বলতে পারি, মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডিকে একে অন্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা ক্লাসটা যার যার টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার করে দিব। ওকে, পরের কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? পরের কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে। কোষের আরএনএ এর 80 ভাগে কি? আচ্ছা, একটু যদি আমি আলোচনা করি আরএনএ। আচ্ছা, কেউ কি আপনারা কি বলতে পারবেন? একটু সবাই কমেন্ট করবেন, বলেন তো
আরএনএ আসলে কয় প্রকার একটু আমরা কমেন্ট করে জানাই দিই, বলেন আরএনএ আমাদের কয় প্রকার, একটু কথা বলি আমরা সবাই। আরএনএ কয় প্রকার বলেন, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আরএনএ কয় প্রকার একটু কথা বলবেন, আরএনএ কয় প্রকার বলেন। আচ্ছা মুরসালিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করেন, বলেন তো আরএনএ কত প্রকার, আরএনএ কত প্রকার একটু কমেন্ট করেন। আরএনএ কত প্রকার একটু কথা বলবেন, আরএনএ কত প্রকার। আচ্ছা আমরা সবাই জানি যে আরএনএ হচ্ছে আমাদের হলো 5 প্রকার, ঠিক আছে। এর ভিতরে বেশ কয়টা আমাদের কিন্তু আরএনএ আছে। তো আমার এখানে যে কোশ্চেনটা এখানে পরীক্ষার মধ্যে দিছে, দেখেন যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিছে, কোষের আরএনএ কত পার্সেন্ট, টিআরএনএ মানে কি ট্রান্সফার আরএনএ। তো ট্রান্সফার আরএনএ পার্সেন্টেজ কত, ট্রান্সফার আরএনএ পার্সেন্টেজ কিন্তু আমাদের 15%। এই পার্সেন্টেজগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমআরএনএ মানে কি বলেন তো, মেসেঞ্জার আরএনএ। এর আরএনএ বলতে কিন্তু কোনো আরএনএ কিন্তু প্রকারভেদ কিন্তু আমাদের কিন্তু নাই, এমআরএনএ বলতে কোনো প্রকারভেদ কিন্তু আমাদের এখানে নাই। আচ্ছা এমআরএনএ মানে হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ পার্সেন্টেজ কত, এমআরএনএ পার্সেন্টেজ হচ্ছে আমাদের 5% হচ্ছে এমআরএনএ। আর আরআরএনএ হচ্ছে কত পার্সেন্ট, 80 থেকে 90%। হ্যাঁ 80 থেকে 90% হচ্ছে আমাদের কি বলছে বলতো আরআরএনএ। আচ্ছা এখন এই যে আমাদের আরআরএনএ, তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে, বলেন তো রাইবোজোমের কি বললাম, রাইবোজোমের গাঠনিক একক হিসাবে কে কাজ করে। এই লাইনটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন রাইবোজোমের গাঠনিক একক হিসাবে কাজ করে কে, এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমি কিন্তু আজকের ক্লাসটা এরকম করে সাজাইছি যাতে টপিকসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। যেমন কোষের আরএনএ 80%টা কি আরএনএ, এবং আরএনএ সম্পর্কে আরেকটা কথা কি বলছি, রাইবোজোমের গাঠনিক একক হিসাবে কাজ করে কে। পরীক্ষার মধ্যে কোশ্চেনও দিতে পারে টিআরএনএ কত পার্সেন্ট, 15%, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা একটু আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত ক্লাসটা আমরা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা যার টাইমলাইনে আমরা ক্লাসটা একটু শেয়ার করে দেই। যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, একটু আমার সামনে সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব, শেয়ার করে সবাই একটু ডান লিখবো, একটু সবাই কমেন্ট বক্সে সবাই একটু আমরা শেয়ার করে ক্লাসটা ডান লিখবো, সবাই একটু শেয়ার করে ক্লাসটা ডান লিখবো। ওকে ওকে, পরের আমি কোশ্চেনে চলে আসবো। 3 নম্বর কোশ্চেনটা দেখি, 3 নম্বর কোশ্চেনটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন তো, মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে। খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা এই টপিকসটা বেসিক্যালি আমাদের কোন টপিকস থেকে আসছে, এটা অবশ্যই আমরা জানি যে কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। আচ্ছা ভালো কথা, কি বলছি, কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। আচ্ছা এই যে সেলুলোজ আমাদের কি হয় বলেন তো, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে আমাদের কি হচ্ছে, সবাই একটা কথা বলি, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হয়। আচ্ছা খুব ভালো কথা, কি বলছি, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে সেলুলোজ চেইন হয়। এবং 100টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, ক্রিস্টালাইন। 100টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের কি হচ্ছে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে। কি বললাম, 100টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের কি হচ্ছে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে। এবং 20টা ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে, কয়টা, 20টা ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো, মাইক্রোফাইব্রিল হচ্ছে। কি হচ্ছে, মাইক্রোফাইব্রিল হচ্ছে। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা একটু আমি যদি কথা বলি, কোশ্চেনে দেওয়া আছে মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে, তার মানে সেলুলোজ চেইন থাকে। আমি কথাটা কি বলছি, 100টা সেলুলোজ চেইন নিয়ে হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি, আর 20টা ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে মাইক্রোফাইব্রিল। তার মানে কি হচ্ছে 20 × 100, তার মানে ইন্টু কত দাঁড়াচ্ছে 2000। তাহলে 3-এর আনসার কত বলেন তো, 3-এর আনসার সি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এখান থেকে
আরেকটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, এই যে ক্রিস্টালাইন যে মাইসেলি, হ্যাঁ কি বলছে বলেন তো, এই যে ক্রিস্টালাইন যে মাইসেলি, এই ক্রিস্টালাইন মাইসেলিকে কিন্তু কি বলা হচ্ছে বলেন তো, কোষ প্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক এককও বলা হচ্ছে। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, অবশ্যই আনসার কি হবে বলেন তো, ক্রিস্টালাইন মাইসেলি। ওকে, তো একটু সবাই কমেন্ট করবেন 3 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা। এবং এই টাইপের কোশ্চেন কিন্তু এবার এগ্রির জন্য আমি বলবো যে একবারে 5 স্টার দিয়ে রাখবো, এখান থেকে কোশ্চেন আমাদের দিতে পারে। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবার কাছ থেকে আমি একটু কমেন্ট জানতে যাচ্ছি। এবং যারা এখন পর্যন্ত টাইমলাইনে আপনারা ক্লাসটা শেয়ার করেন নাই, অতি দ্রুত একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবেন। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ভালো কথা। আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। পরের কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, মায়োসিস কোষ বিভাজন কোথায় হয়? আমরা জানি যে কোষ বিভাজন, আমি কিন্তু কোশ্চেন করব, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন। বলেন তো কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার, কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং কি বলছি বলেন তো, মিওসিস। আচ্ছা আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কোষ বিভাজন মায়োসিস কোষ বিভাজনটা কোথায় হচ্ছে? দেখেন, মাইটোসিস কোষ বিভাজন ফুসফুসে হয়, মাইটোসিস কোষ বিভাজন যকৃত হয়, মাইটোসিস কোষ বিভাজন অস্থিত, তার মানে কি এগুলো দেহ কোষ, ঠিক আছে? কিন্তু মায়োসিস কোষ বিভাজনটা অবশ্যই আমাদের কোন জায়গায় হচ্ছে বলেন তো, যৌন কোষে হচ্ছে। ধন্যবাদ অমিত হাওলাদার। সবাই একটু যার যার অবস্থান থেকে আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে সবাই একটু ডান লেখে। আমি বারবার বলতেছি এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। পরের কোশ্চেন কি দেওয়া আছে, মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার এই কোশ্চেনটা আসার মতো কোশ্চেন, কিন্তু আমরা সবাই জানি কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা এই কথাও জানি যে মাইটোসিসের 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং কি বলছি, মায়োসিস, মায়োসিসে কোন ধাপে, একটু কথা বলি, মায়োসিসের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? সবাই একটু অ্যান্সার করে বলেন, মায়োসিসের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? অলরেডি অনেকে অ্যান্সার করছো, জান্নাত জাহান অ্যান্সার করছো, নাজিয়া আফরান নাবা অ্যান্সার করছো, অভিষেক খুব সুন্দর, সবাই একটু অ্যান্সার করে, আফরোজা আক্তার মিম। ওকে, হ্যাঁ, মায়োসিস কোষ বিভাজন কোন দশায় ক্রসিং ওভার ঘটে? অবশ্যই মাথা রাখতে হবে প্যাকাইটিং উপদশায় ক্রসিং ওভার ঘটে। আমি বারবার বলবো এই কোশ্চেনটা এবার কিন্তু আপনাদের এগ্রির জন্য অনেক অনেক বেশি, খুব সুন্দর আপনাদের রেসপন্স। তো সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে সবাই একটু ডান লেখেন। কেন টাইমলাইনে ক্লাসটা শেয়ার করতে বলতেছি, কারণ টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে থেকে যাবে ক্লাসটা। ওকে, ধন্যবাদ আফরোজা আক্তার মিম, একটু সবাইকে মেনশন দিয়ে দাও তুমি। ওকে, পরের কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া আছে ভাই, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনে কোন দশা দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলো ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনে কোন দশা দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রোমোজোমগুলো ড্যান্স করে প্রোফেজ, প্রোমেটাফেজে। আমি আবার বলতেছি, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনে কোন দশা দেখা যাচ্ছে? প্রোমেটাফেজে কিন্তু ক্রোমোজোম নৃত্যটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করব, আমি যারা ক্লাস করতেছো 100 জনের মতো তোমরা ক্লাস করতেছো, সবাই একটু অ্যান্সার করবা। বলো তো কোষ বিভাজনের কোন দশায়, কোষ বিভাজনের কোন দশায় মেটাকাইনেসিস ঘটে? সবার কাছ থেকে আমি অ্যান্সার একটু জানতে চাচ্ছি। মহিমা আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওকে, কোশ্চেনটা কি, আমার কোশ্চেনটা বুঝো। কোশ্চেনটা আমি বললাম যে কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? বলো কোশ্চেনটা কি বলছি, কোষ বিভাজনের কোন ধাপে, কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে যাচ্ছি। বলো কোষ বিভাজনের কোন ধাপে, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, অলরেডি অনেকে অ্যান্সার করছো, জান্নাত জাহান অ্যান্সার করছো, সবার কাছে অ্যান্সার বলো। নাজিয়া আফরান নাবা অ্যান্সার করছে, হ্যাঁ অবশ্যই মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মানে কি, ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলটাকে আমরা মেটাকাইনেসিস বলতেছি। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। যদিও এই দুইটা কোশ্চেন আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আমি কোশ্চেন দুইটা আমি আপনাদের জন্য দিয়েছি, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের এগ্রিতে দিলেও দিতে পারে। আচ্ছা, কোশ্চেনটা কি দেওয়া আছে, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? সবাই একটা অ্যান্সার করে বলেন, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? সবাই অ্যান্সার করে বলেন, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? অবশ্যই মাথা রাখবেন, মস্তিষ্কের বিকাশের জন্য যেটা একান্ত প্রয়োজন
তার নাম হচ্ছে গ্যালাক্টোজ। সবাই একটা কথা বলি, মস্তিষ্কের বিকাশের জন্য কোনটা একান্ত প্রয়োজন? ধন্যবাদ মহিমা আক্তারকে। মস্তিষ্ক বিকাশের জন্য অবশ্যই প্রয়োজন যেটা, সেটা হচ্ছে গ্যালাক্টোজ। ঠিক আছে, ওকে। এই যে 8 নম্বর কোশ্চেনটা যে আমি আপনাদের জন্য দিছি, এই কোশ্চেনটা কেন জানি মন বলতেছে এবার হয়তোবা এগ্রিতে আপনার কোশ্চেনটা পেলেও পেতে পারেন। 2024-25 যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আপনারা পেলেও পেতে পারেন, কারণ এই কোশ্চেনটা খুবই একটা ভালো মানের কোশ্চেন এবং অনেকবার কোশ্চেনটা দিয়েছিল। আচ্ছা, কোশ্চেনটা দেওয়া আছে, বলেন তো কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মস্তিষ্কের জমাট রক্ত গলাতে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? আচ্ছা, সবাই দেখি কে অ্যান্সার করতে পারেন। হাসনা শ্রাবণী বলছে, মহিমা আক্তার সি, হ্যাঁ, মস্তিষ্কে জমাট রক্ত গলাতে যে এনজাইমটা ব্যবহৃত হয়, মস্তিষ্কে জমাট রক্ত গলাতে যে এনজাইমটি ব্যবহৃত হয়, সে এনজাইমটার নাম হচ্ছে ইউরোবাইলেস নামক এনজাইম। ঠিক আছে, এবং এই যে আমরা যে ফলের যে রস খাই না, এই ফলের রস তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? একটু সবাই কমেন্ট করবেন, আমার কোশ্চেনটা বুঝেন, অ্যান্সার করেন। কোশ্চেনটা কি বলছি বলেন তো? ফলের রস তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? এই কোশ্চেনটাও কিন্তু এবার এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলের রস তৈরিতে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়, আর জমাট রক্ত গলাতে ইউরোবাইলেস নামক এনজাইম ব্যবহার করা হয়। ওকে, সবাই একটু আমরা ফ্রেন্ডের মেনশন করি, এবং ক্লাসটা যার যার অবস্থান থেকে সবাই একটু শেয়ার করি। ওকে, আপনাদেরকে আচ্ছা ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে গেলাম। ঈদ তো কয়দিন আগে হলো, সবাইকে লেট ঈদ মোবারক। একটু সবাই কমেন্ট করি কার কিরকম ঈদ কাটলো, আপনাদের ঈদ কাটলো, একটু সবাই কমেন্ট করে জানাই দেই। আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। কোশ্চেনে কি দেওয়া আছে? শক্তির প্রধান উৎস কোনটি? বলেন, সবাই একটু অ্যান্সার করে। মাইশা মোহাম্মদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে, শক্তির প্রধান উৎস কি? সবাই একটু কথা বলি, শক্তির প্রধান উৎস কি? সবাই একটু কথা বলি, শক্তির প্রধান উৎস। আমি একটা কোশ্চেন করেছিলাম যে আপনাদের কার কিরকম ঈদ কাটলো, একটু কথা বলবেন সবাই, কার কিরকম ঈদ কাটলো, সবাই একটু কথা বলবেন। শক্তির প্রধান উৎস কি? এখন দেখেন, শক্তির প্রধান উৎস কি? অবশ্যই মাথা রাখবেন, শক্তির প্রধান উৎস কিন্তু কার্বোহাইড্রেট। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ ভাই, শক্তির প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট। আমি বারবার বলতেছি আজকে 100টা কোশ্চেন নিয়ে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। আমি বারবার বলছি আজকে 100টা কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করি ইনশাল্লাহ। এই 100টা থেকে এই টাইপের কোশ্চেন এবার কৃষির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই একটু মন দিয়ে ক্লাসটা করার চেষ্টা করি, একটু ফ্রেন্ডের নিয়ে ক্লাসটা চেষ্টা করি, এবং যার যার অবস্থানে ক্লাসটা আমরা শেয়ার করে দিই। ঠিক আছে, ওকে। কোশ্চেনে কি দেওয়া আছে? শক্তির প্রধান উৎস কি? তাই 9 অ্যান্সার কি হবে? মহিমা একটা অ্যান্সার করছে, হ্যাঁ 9 অ্যান্সার হচ্ছে ডি। ওকে, পরের কোশ্চেন দেখেন, এই কোশ্চেন আমাদের ভাইরাস থেকে আসছে। কোনটি হচ্ছে ডিএনএ ভাইরাস? আমরা কিন্তু সবাই জানি, একটু সবাই কথা বলবেন যে ভাইরাস মানে কি? একটু কথা বলেন, সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি। বলেন একটু আমার সাথে মেমোরাইজ করলে আপনাদের পড়াগুলো রিভিশন হয়ে যাবে। বলেন ভাইরাস মানে কি? বলেন, কথা বলেন তো, ভাইরাস মানে কি বলেন তো? ভাইরাস মানে হচ্ছে প্রোটিন, তাই না? ভাইরাস মানে কি? প্রোটিন প্লাস কি? নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আমাদের কিন্তু এগ্রিতে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। প্রশ্নটা কি পরীক্ষার মধ্যে দেয়? ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে প্রোটিন প্লাস হলো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, একটু আমি কোশ্চেন করব, কারণ এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানি যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু কি? একটু কথা বলবেন। ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিডের বাইরে সুন্দর করে একটা কিসের আবরণ থাকে? প্রোটিনের আবরণ থাকে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিউক্লিক অ্যাসিডের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে, সে প্রোটিনের আবরণকে কি বলে? বলেন তো, ভাইরাসের বাইরে প্রোটিনের যে আবরণ থাকে, বলেন ভাইরাসের বাইরে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, ভাইরাসের প্রোটিনের আবরণকে কি বলে? সবাই একটু নোট করেন। দেখেন, ভাইরাসের প্রোটিনের আবরণকে কি বলবে বলেন তো? ক্যাপসিড বলবে। কথা বলেন, ভাইরাসের প্রোটিনের আবরণকে কি বলে? সবাই একটা কথা বলি আমরা, ভাইরাসের প্রোটিনের আবরণকে আমরা কি বলবো? ক্যাপসিড বলবো। এবং ক্যাপসিডের যে একক, কি বললাম? ক্যাপসিডের যে একক, সেই ক্যাপসিড একক আমরা কি বলবো? ক্যাপসোমিয়ার বলবো। একটু কথাটা কিন্তু আপনাদের অবশ্যই মাথা রাখতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, ভাইরাসি এ কথাটা কে বলে? এটাও কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ। ভাইরাসি এ কথাটাকে বিজ্ঞানী অ্যাডলফ মায়ার বলে। ওকে, যাই হোক, 10 নম্বর কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? কোনটি আমাদের ডিএনএ ভাইরাস? দেখেন, র্যাবিস এটা কিন্তু আমাদের আরএনএ ভাইরাস, ভালো কথা। ইনফ্লুয়েঞ্জা এটাও কিন্তু আমাদের আরএনএ ভাইরাস।
ইবোলা এটাও কিন্তু আমাদের আরএনএ ভাইরাস, ঠিক আছে, কিন্তু ভ্যাকসিনিয়া এটা কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস। এটা কি ভাইরাস বলেন তো? ডিএনএ ভাইরাস। আচ্ছা, আমি একটা কোশ্চেনে অ্যান্সার করব, কোশ্চেন করব, সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন। বলেন তো কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? এই কোশ্চেনটা কিন্তু আমাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটা কথা বলেন। ধন্যবাদ মহিমা আক্তারকে। কোশ্চেনটা আমি কি বললাম? কোন ভাইরাসের জন্য দেহের কোষগুলো ফেটে যাচ্ছে? একটু সবাই কমেন্ট করেন দেখি কে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আশরাফুল ইসলামকে। কোশ্চেনটা সবাই বুঝুন, কোন ভাইরাসের জন্য দেহের কোষ ফেটে যায়? একটু করেন। ধন্যবাদ জান্নাত জাহানকে, সবার আগে আপনি অ্যান্সার করছেন। হ্যাঁ, ইবোলা ভাইরাসের জন্য দেহের কোষ আমাদের কি হচ্ছে বলেন তো? ফেটে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ শান্তনু। ওকে, সবাই একটু ধন্যবাদ। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করি, ঠিক আছে? আচ্ছা দেখেন 11 নম্বর কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, কোশ্চেনে কি দেওয়া আছে দেখি, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে কি বলে? আচ্ছা, একটু যদি কথা যদি বলি, ভাইরাস ভাইরাস মানেই আমরা কি ভাবি? সবকিছু খেয়ে ফেলবে, সবকিছু মেরে ফেলবে, এটাই তো ভাবি, তাই না? কিন্তু আসলে কিন্তু সেটা না। সব ভাইরাস যে সংক্রমণ ক্ষম হবে সেটা কিন্তু না। কিছু কিছু ভাইরাস আছে তারা সংক্রমণ ক্ষমতাবিহীন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে আমরা কি বলবো? ভিরিয়ন বলবো। বলে না হি ইজ অন ফায়ার, বলে না হি ইজ অন ফায়ার, মানে সে রাগান্বিত। হি ইজ অন ফায়ার, তার ভিরিয়ন। তাহলে অবশ্যই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে আমরা কি বলবো? সবাই একটু কথা বলি। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে আমরা কি বলবো বলেন তো? ভিরিয়ন বলবো। আচ্ছা, আর নিউক্লিয় ক্যাপসিড কি? একটু কথা বলবেন সবাই। আমি অ্যান্সারগুলো এজন্যই দিচ্ছি কারণ এই কোশ্চেনটা আমি আপনাদেরকে সলভ করে দিব যাতে এই টাইপের কোশ্চেন আমরা কমেন্ট পারি। আচ্ছা বলেন তো নিউক্লিয় ক্যাপসিড কি? সবাই একটু কথা বলবো, বলেন নিউক্লিয় ক্যাপসিড কি? নিউক্লিয় ক্যাপসিড হচ্ছে সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাস। এই লাইন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে সংক্রমণ ক্ষমতা। সবাই একটু আমার সাথে অ্যান্সার করবেন, কারণ অ্যান্সার করলে হবে কি আপনাদের পড়াটা হয়ে যাবে। সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে কি বলে? বলেন সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা কি বলবো বলেন তো? নিউক্লিয় ক্যাপসিড বলবো। ওকে, 12 নম্বর কোশ্চেনটা দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। আমরা জানি যে ব্যাকটেরিয়া দুই ধরনের আছে, গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? সবাই একটু আমরা অ্যান্সার করি, বলেন কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? সবাই অ্যান্সার করেন। কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ব্যাসিলাস সাবটিলিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসাস নাকি স্টেফাইলোকক্কাস অরিয়াস? সবাই একটু আমি অ্যান্সার করি কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখেন ব্যাসিলাস সাবটিলিস এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস অরিয়াস এটাও কিন্তু আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? অবশ্যই অ্যান্সার হচ্ছে যে ভিব্রিও কলেরা। এবং কলেরা রোগের জন্য, কলেরা পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা কোনটি ভাইরাস ঘটিত রোগ। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। অবশ্যই অ্যান্সার হচ্ছে যে কলেরা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং কলেরা যে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা আমাদের একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কলেরা যে ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। ওকে, যারা এখন পর্যন্ত টাইমলাইনে আমরা ক্লাসটা শেয়ার করে নেই, একটু সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেই। এই জন্যই শেয়ার করতে বলতেছি যাতে শেয়ার করলে আপনাদের টাইমলাইনে ক্লাসটা থাকবে। সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে সবাই ডান লিখে একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করি। ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, অসম্পূর্ণ ছত্রাকের শ্রেণী কোনটা? সবাই একটু অ্যান্সার করি আমরা। 13 নম্বর কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করি অসম্পূর্ণ ছত্রাকের শ্রেণী কোনটা? সবাই একটু কমেন্ট করেন, বলেন অসম্পূর্ণ ছত্রাকের শ্রেণী কোনটা? দেখেন বেসিডোমাইসাইটিস এটা হলো সম্পূর্ণ ছত্রাক, ও মাইসিটিস এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ ছত্রাক, ঠিক আছে? আচ্ছা, পজিটিভ এর নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভ মানে কি? যারা হচ্ছে যে কালার দেয় একটা কালার দেয় না, এর উপর ভিত্তি করে আমরা পজিটিভ আর নেগেটিভ বলি, আর কিছুই না, ঠিক আছে? ওকে, আচ্ছা হ্যাঁ রাইট, খুব সুন্দর অ্যান্সার করে, কালারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অসম্পূর্ণ ছত্রাক কোনটা? অসম্পূর্ণ ছত্রাক হচ্ছে অ্যান্সার হচ্ছে 13 হচ্ছে ডি। ওকে, পরের কোশ্চেনটা একটু সবাই অ্যান্সার করি। নিচের কোনটি চা পাতার রোগ সৃষ্টি করে?
খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু এবার এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই হোপফুলি সবাই একটু অ্যান্সার করি, আমরা সবাই একটু অ্যান্সার করি। নিচের কোনটি চা পাতার রোগ সৃষ্টি করে? সবাই একটু অ্যান্সার করেন, বলেন চা পাতার রোগ সৃষ্টি করতেছে কি? ইউলোথ্রিক্স, মনিলিফর্মিস নাকি সেফালুয়াস ভাইরিসেন্স, কোনটা? আমাদের কোনটি চা পাতার রোগ সৃষ্টি করতেছে? হ্যাঁ, চা পাতার রোগ সৃষ্টি করতেছে হচ্ছে যে এখানে অ্যান্সার হবে যে 14 বি, সেফালোভাইরাস। এটা হচ্ছে চা পাতার রোগটা সৃষ্টি করতেছে। ওকে, ভালো কথা। পরের কোশ্চেন আমি চলে আসছি, দেখেন কোনটিতে ক্লোরোফিল থাকে না? বলেন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোনটিতে ক্লোরোফিল থাকতেছে না? বলেন, কোনটিতে ক্লোরোফিল থাকে না? শৈবালে অবশ্যই ক্লোরোফিল থাকে, সায়ানোব্যাকটেরিয়া এটাও তো ক্লোরোফিল থাকে, ব্রায়োফাইটা এটাও তো কিন্তু আমাদের ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল কোথায় থাকতেছে না? ক্লোরোফিল থাকতেছে না হচ্ছে আমাদের ছত্রাকে হচ্ছে ক্লোরোফিল হচ্ছে থাকতেছে না। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ধন্যবাদ মোহাম্মদ রাব্বিকে, নাজিয়া আফরান নাবাকে ধন্যবাদ। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 16 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? নিচের কোনটি ভার্টিব্রেট? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কোশ্চেনটা না হয়েছে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু অ্যান্সার করি। নিচের কোনটি ভার্টিব্রেট? কথা বলো, নিচের কোনটি ভার্টিব্রেট? সবাই একটু অ্যান্সার করবেন। নিচের কোনটি ভার্টিব্রেট? দেখেন চিংড়ি মাছ, চিংড়ি মাছ এটা তো, তারপর জেলিফিশ, তারপর তারা মাছ, এটা একটাও কিন্তু অ্যান্সার না। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। নিচের কোনটি ভার্টিব্রেট? 16 অ্যান্সারটা বলেন। নিচের কোনটি ভার্টিব্রেট বলেন? হ্যাঁ, ভার্টিব্রেট কোনটা? অবশ্যই কাতলা মাছটা হচ্ছে আমাদের ভার্টিব্রেট। রুই মাছ, কাতল মাছ এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কি বলতে ভার্টিব্রেট। ধন্যবাদ, খুব সুন্দর রেসপন্স। আফরোজা আক্তার মিম, সঞ্জিদা আক্তার, উম্মে জাফরিন, নাজিয়া আফরান নাবা, ভোরের আলো, সঞ্জিদা তাবাসন, সবাই একটু ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে ক্লাস সাথে সবাই আমরা চলে আসি। ওকে, এই কোশ্চেনটা কিন্তু এবার এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনটি মাছ নয়? সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার করবেন। কোনটি মাছ নয়? কাপ, সিলভার ফিশ, বোম্বে ডাক না ক্যাটফিশ? বলেন কোনটি আসলে মাছ নয়? কোনটি মাছ নয়? বলেন কোনটি মাছ নয়? হ্যাঁ, সিলভার ফিশ কিন্তু সে আসলে কিন্তু কোনো মাছ নয়, বাট কাপ, বোম্বে ডাক, ক্যাটফিশ সবগুলো আমাদের কি বলেন তো? মাছ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, কোন প্রাণীর দেহ ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত করা? আমরা জানি যে ম্যান্টল সে হলো চুনের আবরণ, দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বনের দ্বারা আবৃত করা থাকে। কোশ্চেনে কি দেওয়া আছে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কোন প্রাণীর দেহ ম্যান্টল দ্বারা আবৃত? একটু আমরা সবাই অ্যান্সার করি। কোন প্রাণীর দেহ ম্যান্টল দ্বারা আবৃত? সবাই একটু অ্যান্সার করি, বলেন তো। ব্যাং, হাইড্রা, তেলাপোকা নাকি শামুক? সবাই একটু অ্যান্সার করি। কোন প্রাণীর দেহ ম্যান্টল দ্বারা আবৃত? 18 অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করি, বলেন কোন। হ্যাঁ, খুব সুন্দর, সবার আগে অ্যান্সার করছো জান্নাত জাহান। অবশ্যই কোন প্রাণীর দেহ ম্যান্টল দ্বারা আবৃত? শামুকের দেহটা ম্যান্টল দ্বারা আবৃত। বারো বলতেছে এই টাইপের কোশ্চেনগুলা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা যারা এখন পর্যন্ত টাইমলাইনের ক্লাসটা আমরা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা একটু টাইমলাইনে সবাই ক্লাসটা শেয়ার করি এবং বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি, সবাই একটু অ্যান্সার করবো। ঠিক আছে, কোশ্চেনে কি দেওয়া আছে? জেলিফিশ কোন পর্বের প্রাণী? 4টা অপশন দেওয়া আছে, নিডারিয়া, মলাস্কা, আর্থ্রোপোডা নাকি প্লাটিহেলমিনথেস? সবাই একটু কমেন্ট করো, বলো জেলিফিশ কোন পর্বের প্রাণী? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ কি মলাস্কা পর্বের প্রাণী? না। জেলিফিশ কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? না। জেলিফিশ প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী? না। তাহলে জেলিফিশ কোন পর্বের প্রাণী? সবাই একটু অ্যান্সার করি, বলেন জেলিফিশ কোন পর্বের প্রাণী? ধন্যবাদ শান্তনুকে। হ্যাঁ, তুহিনকে ধন্যবাদ। জেলিফিশটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। আমি বারবার বলবো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এবার এগ্রিতে বায়োতে আসার মতো কোশ্চেন। তো যারা এখন পর্যন্ত টাইমলাইনের ক্লাসটা তোমরা শেয়ার করো না, একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, রুই মাছ। রুই মাছের বর্গের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রুই মাছের বর্গের নাম কি? বলো বলো। এ বি সি ডি, একটু সবাই রিকল করি, একটু পড়ার চেষ্টা করি। রুই মাছের বর্গের নাম কি? 4টা অপশন দেওয়া আছে। সিপ্রিনিফর্মিস কোনটা? বলো রুই মাছের বর্গের নাম কি? হ্যাঁ, খুব সুন্দর, আফরোজা আক্তার মিম সবার আগে অ্যান্সার করছে। রুই মাছের বর্গের নাম হচ্ছে যে সিপ্রিনিফর্মিস। ঠিক আছে, আমাদের অলরেডি 20টা কোশ্চেন হয়ে গেছে, আর 180টা কোশ্চেন আমাদের আসছে, সলভ করব।
তো যারা এখন পর্যন্ত ক্লাসটা জয়েন করো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করো। ওকে, হাইডার চলন প্রক্রিয়াটা কিন্তু বারবার বলছি তোমাদের কিন্তু এই চলন প্রক্রিয়া থেকে কোশ্চেন আসবেই, তাই এই টাইপের কোশ্চেনটা কিন্তু এবার এগ্রির জন্য আমি বলবো যে একেবারে 5 স্টার কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে হাইডার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু আমরা অ্যান্সার করবো। বলো, হামাগুড়ি, ডিগবাজি, এমিবয়েড নাকি ভাষা? সবাই একটু কথা বলবা। বলো, হাইডার দ্রুত, হ্যাঁ হাইডার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? সবাই কথা বলো। বলো, হাইডার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আফরোজ আক্তার মিম অ্যান্সার করছো, তুহিন অ্যান্সার করছো, শান্তনা ইউ। হ্যাঁ, আমরা জানি যে হাইডার দ্রুত যে চলন প্রক্রিয়া, সে হাইডার দ্রুত চলন প্রক্রিয়ার নাম হচ্ছে যে ডিগবাজি। ঠিক আছে, তাহলে 21 আনসার কি হবে ভাই? 21 আনসার হচ্ছে আমাদের বি। ওকে, পরের কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? সবাই একটু অ্যান্সার করি। বলো, সবাই একটু অ্যান্সার করে। 22 নম্বর কোশ্চেনে হিমোসিল আমরা কোন প্রাণীতে দেখতে পারবো? ঘাস ফড়িংয়ে দেখতে পারবো? কোথায় আসলে আমরা হিমোসিল দেখতে পারবো বলো তো? ঘাস ফড়িংয়ে দেখতে পারবো, নাকি টিকটিকিতে দেখতে পারবো, নাকি পাখিতে দেখতে পারবো, নাকি মানুষে দেখতে? আগে আমাকে বুঝতে হবে হিমোসিল আসলে কোন পর্বের প্রাণীতে থাকে, আগে সেটা অ্যান্সার করো। হিমোসিল যে পর্বের প্রাণীতে থাকে সে পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, তাই না ভাই? হিমোসিল কোন প্রাণীতে থাকে? হিমোসিল অবশ্যই আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে থাকে। আচ্ছা, একজন অ্যান্সার করছো যে 22 ডি হবে না ভাই, হিমোসিল ঘাস ফড়িং। এটা অবশ্যই ঘাস ফড়িং হতে পারে, যে কোনো জিনিস হতো, তার আর্থ হলে তার অবশ্যই 22 আনসার কত? 22 আনসার হচ্ছে আমাদের এ। ঠিক আছে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই একটু আমরা রিকল করি ভাই। আচ্ছা, একটু সবাই বলো, সবার এগ্রি প্রিপারেশনটা কেমন আসলে একটু বলে। আমাদের পরীক্ষা তো একেবারে নকিং অ্যাট দ্য ডোর, তাই না? একটু বলো, পরীক্ষা তো একেবারেই আপনাদের একদম নকিং অ্যাট দ্য ডোর, কয়দিন পরে আমাদের পরীক্ষা। তো কার কিরকম প্রিপারেশন একটু কথা বলি আমরা, কার কিরকম প্রিপারেশন একটু কথা বলি। বলো তো কার কিরকম প্রিপারেশন আছে? বায়োলজি কিরকম প্রিপারেশন, কেমিস্ট্রির কিরকম প্রিপারেশন, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, কার কিরকম প্রিপারেশন একটু কথা বলি আমরা। ঠিক আছে, আচ্ছা একটু কথা বলবো। শেষ সময়ে আমরা জানি যে এখানে যারা এখন পর্যন্ত, এই যেখানে মডেল টেস্ট একটা বই আছে জয়কলির কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য, এখানে 50 সেট মডেল টেস্ট আছে। তো শেষ সময় যারা এখন পর্যন্ত এই বইটা সংগ্রহ করনি, অতি দ্রুত একটু বইটা সংগ্রহ করো। সংগ্রহ করে এখানে যে আমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে একটু বারবার সলভ করলে তোমাদের অনেক দূর তোমাদের ভয়টা কেটে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি একটু পরের কোশ্চেনে চলে আসতেছি। কোশ্চেনটা কি দেওয়া আছে সবাইটা অ্যান্সার করি। কোনটি সঠিকভাবে লিখিত রুই মাছের বৈজ্ঞানিক নাম? বলো, কোনটি আসলে রুই মাছের বৈজ্ঞানিক সঠিক নাম? অনেকেই আমরা অ্যান্সার করতেছি। রুই মাছের সঠিক নাম কি? আমি লিখে দিচ্ছি ভাই। রুই মাছের নাম হচ্ছে লে বি ও রো হি তা। ঠিক আছে, তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে? 23 এ। অনেকে আমরা সঠিক অ্যান্সার করছি, যেমন মহিমা আক্তার অ্যান্সার করছো, জৈব যৌগ প্রবলেম ফাহমিদা আক্তার অ্যান্সার করছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, 24 নম্বর কোশ্চেনটা। গ্লিসন্স ক্যাপসুল পদ্মা মানবদের কোন অঙ্গে আসলে দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। একটা পদ্মা আছে, সে পদ্মার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল পদ্মা। সবাই অ্যান্সার করি। আচ্ছা, মধুরিমা দেব বলছে বুকটার প্রাইস কত? বুকটার প্রাইস কত এটা অলরেডি আমাদের অনলাইন টিম জানাই দিবে। বুকটার প্রাইস কত? আমাদের এই যে মডেল টেস্ট বইটার দাম কত? একটু জানাই দাও। হ্যাঁ, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্লিসন্স ক্যাপসুল পদ্মা মানবদের কোন অঙ্গে দেখা যায়? সবাই একটু অ্যান্সার করি। হ্যাঁ, গ্লিসন্স ক্যাপসুল পদ্মা আমরা যেটাতে দেখতে পারবো সেটার নাম হচ্ছে যকৃত। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে এই যকৃতটাকে আমরা কি বলবো? অর্গানিক ল্যাবরেটরি বলবো, বা কি বলবো বলতো? জৈব রসায়নাগার বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু এবার পরীক্ষার মধ্যে দিতে পারে। পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? আচ্ছা, মডেল টেস্টের দাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, আচ্ছা, পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? একটু সবাই কমেন্ট করে জানাই দিই। বলো, পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? বলো, পাকস্থলী প্রাচীরের কোন কোষ? মিউকাস? না, মিউকাস কোষ সে HCl নিঃসরণ করে। মিউকাস কোষ হচ্ছে মিউসিন নিঃসরণ করে।
পেপটিক কোষও না, কার্ডিয়াকও কোষও না, প্যারাইটাল কোষ। পাকস্থলী প্রাচীরের কোন কোষ? প্যারাইটাল কোষ। কি নিঃসরণ করতেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করতেছে। খুব সুন্দর। ওকে, পরের কোশ্চেন, মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে বলো। 26 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করো, বলো মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? আংশিক পরিপাক বলতে আসলে মুখ গহ্বরে কোনটি পরিপাক ঘটে? আচ্ছা, আমরা সবাই জানি মুখ গহ্বরে আমাদের লালার গ্রন্থি, কথাগুলো একটু শুনেন আগে। মুখ গহ্বরে আমাদের লালার গ্রন্থি আছে এবং আমরা জানি যে লালার গ্রন্থি হলো 3 ধরনের লালার গ্রন্থি আছে, প্যারোটিড লালার গ্রন্থি, সাবমেন্ডিবুলার লালার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল লালার গ্রন্থি। মানুষের যতগুলো লালার গ্রন্থি আছে সকল লালার গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় লালার গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড লালার গ্রন্থি। এবং এই প্যারোটিড লালার গ্রন্থি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন সেখানে মামস হয়। কারণ ইনফরমেশনগুলো এত বলার কারণ হচ্ছে যে ইনফরমেশনগুলো আমাদের এবার এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের লালার গ্রন্থি থেকে লালারস বের হচ্ছে। লালারসে 2টি এনজাইম থাকে, এটা মনে রাখার সূত্র টম। কেন? ততে হচ্ছে যে টায়ালিন এনজাইম এবং মতে কি এনজাইম? সবাই একটু কথা বলি, মল্টেস এনজাইম। কথা হলো যে টায়ালিন আর মল্টেস এনজাইম সে শুধুমাত্র কিন্তু শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে পারে। তাহলে মুখ গহ্বরে কোন খাদ্যটি আংশিক পরিপাক ঘটে? বাচ্চা বন্ধুরা কথা বলি, শর্করা জাতীয় খাবারকে সে আংশিক ভাঙতে পারে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন সবাই একটু অ্যান্সার করি, কোন এনজাইমটি বলেন কোন এনজাইমটি আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে? সবাই একটু কথা বলবেন। কোন এনজাইম আমিষকে ভেঙে কিসে কনভার্ট করবে? পলিপেপটাইডে কনভার্ট করবে। পেপসিন কখনোই কনভার্ট করবে না, ল্যাকটেজে কখনো কনভার্ট করবে না, লাইপেজে কখনো কনভার্ট করবে না। করবে কে? ট্রিপসিন এনজাইম, সে আমিষটাকে ব্রেকডাউন করে পলিপেপটাইডে পরিণত করে। ওকে, 28 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করবেন। ফুসফুসীয় ধমনী বহন করে, বারবার বলতেছি আজকে 100টা কোশ্চেন একেবারে সুপার ডুপার কোশ্চেন। এই টাইপের কোশ্চেন থেকে এবার ইনশাল্লাহ আমাদের পরীক্ষার মধ্যে কমন পড়বে। সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করি। ফুসফুসীয় ধমনী বহন কি করে? যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করো নাই, একটু মহিমা, তারপর তাসলিনা, সবাই একটু ফ্রেন্ড রেখে নিয়ে আসার চেষ্টা করো এবং ক্লাসটা টাইমলাইন শেয়ার করো। ফুসফুসীয় ধমনী কি বহন করে বলো? ফুসফুসীয় ধমনী সে কি বহন করবে? হ্যাঁ, ফুসফুসীয় ধমনী সে হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড সে বহন করে। তা ফুসফুসীয় ধমনী কি বহন করতেছে? 28 এর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, ওকে। শেখ স্বপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ওকে, পরের কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? আমি বোঝা যাচ্ছে যে সোজা, বাট এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা কি করি বলতো ভাই? ভুল করি। ঠিক আছে, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 120 মিলিমিটার 80, নাকি 110 60, 170 95, নাকি 140 90? অবশ্যই মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 আর হচ্ছে 80। ঠিক আছে, সবাই একটু কথা বলো। ওকে, পরের কোশ্চেন দেখো, রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? মানে রক্ত জমাট বাঁধতে কোনগুলো প্রয়োজন? দেখো, রক্ত জমাট বাঁধার জন্য প্লাটেলেটস প্রয়োজন, রক্ত জমাট বাঁধার জন্য ফিব্রিনোজেন প্রয়োজন, রক্ত জমাট বাঁধার জন্য প্রোথ্রম্বিনও প্রয়োজন। এগুলো সবগুলো তো প্রয়োজন, তাই না? একটা ব্লাড ক্লটিং করার জন্য তিনটাই প্রয়োজন, কিন্তু হরমোনে কি কোনো প্রয়োজন পড়ে? নেভার। রক্ত জমাট বাঁধার জন্য কখনো হরমোনের প্রয়োজন পড়ে না। তাই 30 এর অ্যান্সার কি হবে? সবাই একটু কথা বলি, রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই অ্যান্সার হচ্ছে যে 30 এ ডি। ঠিক আছে, সবাই একটু আমরা কথা বলো। ধন্যবাদ তন্ময় মণ্ডল, মহিমা আক্তার, রিমঝিম সরকার, শান্তনু, মৌমিতা। ওকে, ধন্যবাদ। সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করি। ওকে, পরের কোশ্চেন দেখো, মানব দেহের কোষে বিদ্যমান রাইবোজোম কোন প্রকারের? বলো। আমরা সবাই জানি যে রাইবোজোমকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলি। কথাগুলো শুনেন একটু। রাইবোজোমকে আমরা কি বলি? সার্বজনীন অঙ্গাণু বলি। কেন রাইবোজোমকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলবো? কারণ রাইবোজোম আমাদের আদি কোষেও আছে, রাইবোজোম আমাদের প্রকৃত কোষেও আছে। তো মানব দেহের কোষ ডেফিনেটলি এটা প্রকৃত কোষ, তাই না? তো আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? মানব দেহে কোষে রাইবোজোম কোন প্রকারের? অবশ্যই সেটা হচ্ছে 80S প্রকারের। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মায়োসিসের কোন পর্যায়ে
হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, বলেন। মায়োসিসের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে? প্রোফেজে, টেলোফেজে, মেটাফেজে নাকি অ্যানাফেজে? বলেন কোন পর্যায়ে আমাদের ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যাচ্ছে? সবাই কথা বলি, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, আমাদের অ্যানাফেজ 1-এ আমাদের হোমোলোগাস ক্রোমোজোমগুলো পৃথক হয়। এবং আমি একটু কথা বলতে চাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু এবার এগ্রির জন্য আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে মায়োসিসের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হচ্ছে? অ্যানাফেজ 1-এ। ধন্যবাদ সুমাইয়া আক্তারকে, সানজিদা তাবাচ্চুম, তন্ময় মণ্ডল, খুব সুন্দর আপনাদের রেসপন্স। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন, মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়? সবাই একটু কথা বলে, গ্যামেট, মিওসাইট, মেসোফিল নাকি জাইগোট? সবাই একটু কথা বলুন, বলেন মায়োসিসের ফলে কি সৃষ্টি হচ্ছে বলেন তো? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমরা সবাই জানি যে মায়োসিসের ফলে আমাদের কি সৃষ্টি হচ্ছে? সবাই একটু কথা বলেন তো। মায়োসিসের ফলে গ্যামেট সৃষ্টি হয়। তাহলে মায়োসিসের ফলে কি সৃষ্টি হচ্ছে? অবশ্যই 33 এর অ্যান্সার হলো এ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবার আসার মতো কোশ্চেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আসার মতো কোশ্চেন। মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা দৃষ্টিগোচর হয়? আমি বারবার বলছি, এই কোশ্চেনটা এবার পরীক্ষার মধ্যে আপনারা দিতে পারে। সবাই আমরা অ্যান্সার করি, বলেন মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়, মানে কায়াজমাটা দেখা যাচ্ছে, কোন জায়গায় আমরা কায়াজমাটা দেখতে পারি? আমরা অবশ্যই মাথা রাখবো, কায়াজমা আমি কোথায় দেখতে পারবো বলেন তো? বলেন কায়াজমা আমি কোথায় দেখতে পারবো? মায়োসিস কোষ বিভাজনে কোথায় আমি কায়াজমা দেখতে পারবো? অবশ্যই মায়োসিস কোষ বিভাজনে কোথায় আমরা কায়াজমা দেখতে, একটু সবার জন্য, হ্যাঁ, ডায়াকাইনেসিস না ভাইয়া, অ্যান্সার হচ্ছে যে আমাদের কোথায় আমরা কায়াজমা দেখতে পারবো? সবাই অ্যান্সার করি, বলেন কোথায় আমরা কায়াজমা দেখতে পারবো? অনেকে অ্যান্সার করতেছে মায়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিনে আমরা কায়াজমা দেখতে পারবো, ঠিক আছে? কায়াজমা আমি কোথায় দেখতে পারবো? ডিপ্লোটিন। ভাই এই মুহূর্তে এসে ভুল করা যাবে না, ঠিক আছে? তাই তোমাদের জন্য এগুলো পড়ানো, ঠিক আছে? কোন জায়গায় আমরা দেখতে পারবো? ডিপ্লোটিনে আমরা কায়াজমাটা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। ধন্যবাদ মারুফা রহমানকে, রিমঝিম সরকার, খুব সুন্দর। যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসটা শেয়ার দেননি, টাইমলাইনে ক্লাস সেজন্য শেয়ার দিতে বলতেছি। টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিলে আপনাদের জন্য দেখতে উপকার হবে, এবং একটু বেশি বেশি করে আমার ফ্রেন্ডদেরকে মেনশন করি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড কোনটা? আমি বারবার বলবো, এই কোশ্চেনটা শর্ট সিলেবাসের বাইরে, কৃষিতে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন দিবে না। যদি দেয়, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিবে ভাই। হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড কোনটা? আর্গেস্টেরল, ডিজিটালিন, সিগমাস্টেরল নাকি বিটা স্টেরয়েড? একটু দেখেন আপনারা, প্রত্যেকটাই কিন্তু আমাদের স্টেরয়েড। কিন্তু স্টেরয়েড হৃৎপিণ্ডের চিকিৎসায় যে স্টেরয়েডটা ব্যবহৃত হয়, সেই স্টেরয়েডটার নাম হচ্ছে ডিজিটালিন, ঠিক আছে? নাম কি বলছি বলুন তো? ডিজিটালিন। তাহলে 35 এর অ্যান্সার কি হবে? বি, ঠিক আছে? ওকে, ভুল হয়ে গেল, সমস্যা নাই, পড়তে থাকেন, ভুল করবেন, শিখবেন, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, এনজাইমের প্রকৃতি কি রূপ? বলেন কলয়েড, তরল, কঠিন নাকি স্পূর্ণ? এনজাইমটা আসলে কি আকারে থাকে? আমরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এনজাইমটা আসলে কি আকারে থাকে বলেন তো? এনজাইমটা কি আকারে থাকে? এনজাইমটা অবশ্যই মাথা রাখবেন, সে সবসময় কলয়েড আকারে থাকে। তাহলে 36 আনসার কত ভাই? সত্যি আনসার হচ্ছে এ, ঠিক আছে? পরের কোশ্চেন আমি চলে আসবো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং আমি আমার মন বলতেছে এই কোশ্চেনটা এবার আপনারা পরীক্ষাতে পেলেও পেতে পারেন। সবাই একটু অ্যান্সার করবো, বলেন ডেঙ্গু ভাইরাস কি? এটা একটা টিআইভি নাকি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস নাকি টিটো ভাইরাস? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন তো। 37 অ্যান্সারটা সবাই করেন। ডেঙ্গু ভাইরাস এটা একটা কি ভাইরাস? এই কোশ্চেনটা আপনাদের এগ্রিতে দিতে পারে ভাই। ডেঙ্গু ভাইরাস এটা একটা কি ভাইরাস? অবশ্যই মাথা রাখতে হবে, ডেঙ্গু ভাইরাসটা এটা একটা অবশ্যই আরএনএ ভাইরাস, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে। ব্যাকটেরিওফাজ, যেমন ব্যাকটেরিওফাজ উদাহরণগুলো কি? T2, T4, T6, এগুলো কি
ব্যাকটেরিওফাজ। আমার কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, ব্যাকটেরিওফাজটা আসলে কি এক ধরনের? এটা কি ব্যাকটেরিয়া, এটা কি ভাইরাস, এটা কি ছত্রাক নাকি এককোষ? ডেফিনেটলি ব্যাকটেরিয়া। অনেকে আপনারা ব্যাকটেরিওফাজ ভাববেন যে ব্যাকটেরিয়া, আসলে কিন্তু ব্যাকটেরিয়া না। ব্যাকটেরিওফাজ ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজটা কি? সবাই একটা কথা বলি, এক ধরনের ভাইরাস। আপনি সে আনসার কত? বি। একটু সবাই বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে নিয়ে আসেন, কারণ ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের এবার এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এরকম করে স্লাইডটা আজকে সাজাইছি ভাই। কোশ্চেনে কি দেওয়া আছে, কোন জীবাণুর কারণে আলুর বিলম্বিত ধসা রোগ হয়? আলুর একটা রোগ আছে, অনেক রোগ হয় আলুর মধ্যে। এর মধ্যে একটা রোগের নাম হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ। এই বিলম্বিত ধসা রোগের জন্য আলুটা ঠিকমতো গ্রোথ হয় না। আমার কোশ্চেনটা হচ্ছে যে আলুর বিলম্বিত ধসা রোগের জন্য আসলে দায়ী কে? সবাই কথা বলি, আলুর বিলম্বিত ধসা রোগের জন্য দায়ী কে? অবশ্যই ফাইটোপথোরা, এটা দায়ী। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই কোশ্চেনটা কিন্তু আপনাদের এবারে এগ্রিতে দিলেও দিতে পারে, কোনটি কারণে আলুর বিলম্বিত ধসা রোগ হচ্ছে। ঠিক আছে, ওকে। ফানের শুক্রাণু, শুক্রাণুটা কিরকম? শুক্রাণু হতে পারে ফ্লাজেলাবিহীন, শুক্রাণু হতে পারে দুটি ফ্লাজেলা যুক্ত, হতে পারে বহু ফ্লাজেলা যুক্ত, হতে পারে একটি ফ্লাজেলা যুক্ত। আমার কোশ্চেন কি দেওয়া আছে, ফানের শুক্রাণুটা আসলে কি? একটু সব অ্যান্সার করি, দেখি কি অ্যান্সার করতে পারে। বলেন ফানের শুক্রাণুটা কিরকম? বলেন ফানের শুক্রাণুটা কিরকম? অবশ্যই ধন্যবাদ তন্ময় মণ্ডলকে। ফানের শুক্রাণুটা হচ্ছে যে বহু ফ্লাজেলা যুক্ত। এইটাও আপনারা খাতার মধ্যে নোট করে রাখেন অথবা স্ক্রিনশট লিখে ডান লেখেন। এই দুটা কোশ্চেন কিন্তু আমাদের এগ্রিতে আসার মতো কোশ্চেন। কোন জীবাণুর কারণে আলুর বিলম্বিত ধসা রোগ হচ্ছে এবং ফানের শুক্রাণু কি ভাই? এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের আসার মতো কোশ্চেন। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, সেকেন্ডারি ভাজক কলা উদাহরণ কোনটি? মেরিস্টেম, কক্যাম্বিয়াম, মজ্জা নাকি কর্টেক্স? একটু সবাই অ্যান্সার করবেন। বলেন সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ কোনটি? একটু সবাই অ্যান্সার করবেন। সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ কোনটি? একটু সবাই অ্যান্সার করেন। দেখেন মেরিস্টেম আমরা জানি ভাজক কলা প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, সেকেন্ডারি। এই কোশ্চেনটাও কিন্তু এগ্রির জন্য ভাই অনেক গুরুত্ব, একটু নোট করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। বলেন সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ কি? মেরিস্টেম, কক্যাম্বিয়াম, তারপর মজ্জা নাকি কর্টেক্স? দেখি কি অ্যান্সার করতে পারেন। হ্যাঁ, সুন্দর শান্তনু, সবার আগে তুমি অ্যান্সার করছো ভাই। তাহলে অবশ্যই সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ হচ্ছে ভাই কক্যাম্বিয়াম। আমার কেন জানি মন বলছে কোশ্চেনটা আপনারা পেলেও পেতে পারেন আমার এগ্রিতে। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, তাহলে সেকেন্ডারি ভাজক উদাহরণটা কি বলছে? কক্যাম্বিয়াম। ওকে, পরের কোশ্চেন দেখেন, ক্যাসপারিয়ান ফিতা কোথায় থাকে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দিতে পারে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, ক্যাসপারিয়ান ফিতা কোথায় থাকে? কর্টিক্যাল কোষে, সঙ্গী কোষে, এন্ডোডার্মিসে নাকি ট্রাকিডে? একটু সবাই অ্যান্সার করি। আমরা বলি ক্যাসপারিয়ান ফিতা কোথায় থাকে? বলেন ক্যাসপারিয়ান ফিতা কোথায় থাকে? ক্যাসপারিয়ান ফিতা কোথায়? কর্টিক্যাল কোষে না, ক্যাসপারিয়ান ফিতা কর্টিক্যাল কোষে থাকে না, সঙ্গী কোষেও থাকে না, ট্রাকিডেও থাকে না। থাকতেছে কোথায়? অবশ্যই শান্তনু সবার আগে অ্যান্সার করেছ এন্ডোডার্মিসে। ক্লিয়ার ভাই? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন। ঠিক আছে, ওকে। ধন্যবাদ রাহমুনা জান্নাতকে, খুব সুন্দর তোমার রেসপন্স ভাই। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখি, পাটে রাস সৃষ্টি হয় কোথা থেকে? এই টাইপের কোশ্চেনটাও কিন্তু আমাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারটা অপশন দেওয়া আছে, সবাই একটু আমি অ্যান্সার করবো ভাই। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করবো। বলেন পাটে রাস কোথা থেকে সৃষ্টি হচ্ছে? পেরিসাইকেল থেকে, কর্টেক্স থেকে, ফ্লোয়েম থেকে নাকি জাইলেম থেকে? সবাই একটু কথা বলি। বলেন পাটের রাস কোথা থেকে সৃষ্টি হচ্ছে? একটু সবাই কথা বলবেন তো। পাটের রাস কোথা থেকে সৃষ্টি হচ্ছে? পেরিসাইকেল থেকে কখনো পাটের সৃষ্টি হয় না। একটা জিনিস মাথা রাখবেন, ঠোঁটের কিনারায় রাখবেন, কিছু কিছু ইনফরমেশন বাড়িতে ঠোঁটের কিনারায় রাখতে হবে ভাই। পাটের আঁশ, পাটের আঁশ সৃষ্টি হচ্ছে কোথা থেকে? অবশ্যই আমাদের ফ্লোয়েম থেকে সৃষ্টি হচ্ছে ভাই। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনটা আমরা একটু সবাই অ্যান্সার করব, সবাই অ্যান্সার করবো। বলেন তো গ্লাইকোলাইসিসে সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? সবাই কথা বলি। বলেন
গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস লাইসিস মানে ভাঙ্গন, গ্লুকোজটা ভেঙে যে পাইরুভিক অ্যাসিড হয়, মানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি প্রক্রিয়াকে আমরা গ্লাইকোলাইসিস বলি। তো আমার কোশ্চেন হচ্ছে যে সবাইটা অ্যান্সার করি, গ্লাইকোলাইসিসের সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? দেখি কি অ্যান্সার করতে পারেন, বলেন। 44 বলেছ, 2টা না, অ্যান্সার বলো সবাই। তন্ময় মণ্ডল বলছো, আচ্ছা সবাইটা অ্যান্সার করে দেখি গ্লাইকোলাইসিসের সরাসরি কত অণু এটিপি তৈরি হচ্ছে। হ্যাঁ 44, সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সরাসরি কত অণু এটিপি তৈরি হয়? হ্যাঁ আমি একটু কথা বলবো, সরাসরি আমাদের এখানে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে যে আমাদের 2টা অণু তৈরি হচ্ছে। কারণ কি জানেন, প্রথমে আমাদের 4টে অণু তৈরি হচ্ছে, 2টা অণু খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে হবে 2টা। এখানে কনফিউশন করা যাবে না, আমাদের কি হচ্ছে গ্লাইকোলাইসিস সরাসরি আমাদের 2টা অণু কি হচ্ছে বলেন তো তৈরি হচ্ছে। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের এগ্রির জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি দেওয়া আছে, সিএম উদ্ভিদ কোনটি? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি, সবাই একটু ক্লাসে আসেন। সিএম উদ্ভিদ কোনটি বলেন? ধান, আপেল, খেজুর নাকি ভুট্টা? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, বলেন তো সিএম উদ্ভিদ কোনটা? ধান, ধান তো সেম উদ্ভিদ না, আপেল, আপেলও না, ভুট্টা, ভুট্টাও না। সিএম উদ্ভিদ কি বলেন তো? সিএম উদ্ভিদ হচ্ছে আমাদের খেজুর। অনেকে অ্যান্সার করেছো, ভোরের আলো, রিমঝিম সরকার। ওকে, সিএম উদ্ভিদ কি ভাই? সিএম উদ্ভিদ হচ্ছে আমাদের খেজুর। ওকে, পরের কোশ্চেন দেখেন, যেসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে তাদেরকে কি বলা হয়? একটু কথা বলি। পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, অ্যান্টারোজোয়া, যাদের পৌষ্টিক নালী থাকে আর পৌষ্টিক নালী থাকে না। তো যেসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে তাদেরকে আমি কি বলবো? একটু সবাই কমেন্ট করি। যাদের পৌষ্টিক নালী থাকতেছে তাদেরকে আমি কি বলবো? অবশ্যই তাদেরকে আমি অ্যান্টারোজোয়া বলবো। পৌষ্টিক নালী থাকতেছে অ্যান্টারোজোয়া, আর পৌষ্টিক নালী না থাকলে সেটাকে আমি কি বলবো বলেন তো? অবশ্যই সেটাকে আমি কি বলবো? প্যারাজোয়া বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন একটু সবাই অ্যান্সার করবেন আমার সাথে। দেখেন, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ক্লিভেজে কিন্তু অনেকগুলো ভাগ আছে, কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? 47 সময় অ্যান্সারটা আমি বলবো না, সবাই একটু অ্যান্সার করেন, বলেন দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? সবাই একটু কথা বলবেন, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? বলেন দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? 47 অ্যান্সার কি হবে একটু কথা বলেন তো? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ অবশ্যই সেটা হচ্ছে যে করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই একেবারে ঠোঁটে কিনায় রাখবেন। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হচ্ছে আমাদের করডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে ওটা খেজুর হবে ভাই। আচ্ছা, এরপর দেখেন, দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন কে করেন? একটু সবাই অ্যান্সার করো, বলো। আচ্ছা, ক্লিয়ার করতেছি, সমস্যা আগে অ্যান্সার করেন। কোশ্চেনে কি দেওয়া আছে? দ্বিপদ নামকরণের পদ্ধতি কে, দ্বিপদ নামকরণের পদ্ধতি কে প্রবর্তন করেন? একটু অ্যান্সার করো। দ্বিপদ নামকরণের পদ্ধতি কে প্রবর্তন করেন? থিওফ্রাস্টাস, তারপর বেন্থাম হুকার, লিনিয়াস নাকি ল্যামার্ক? দ্বিপদ নামকরণের পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, এখানে যদি ত্রিপদ নামকরণ থাকতো তাহলে আমাদের অ্যান্সার কি হতো? ত্রিপদ নামকরণ থাকতো সেটা হতো যে পাখি বিজ্ঞানী হচ্ছে আমাদের স্লেজেল। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন 49 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করবেন। 49 নম্বর সবাই একটু বলেন তো, কোনটি হাইড্রাতে নিডোব্লাস্ট বহন করে না? একটু আমরা সবাই অ্যান্সার করি। কোনটি হাইড্রাতে নিডোব্লাস্ট বহন করে না? একটু অ্যান্সার করো। কোনটি হাইড্রাতে নিডোব্লাস্ট বহন করে না? নিডোব্লাস্ট আসলে কে নেয় না? নিডোব্লাস্ট কে নিচ্ছে না? হাইপোস্টম, কোষিকা, এপিডার্মিস নাকি পাদচাকুতি? সবাই একটু অ্যান্সার করো, দেখি কি অ্যান্সার করতে পারো। কোনটি হাইড্রা নিডোব্লাস্ট বহন করে না? বলো। হাইড্রাতে নিডোব্লাস্ট বহন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ভাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে কোনটি নিডোব্লাস্ট বহন করে না? অবশ্যই মাথা রাখবে। 49-এর অ্যান্সার হচ্ছে যে আমাদের ডি। কোনটি নিডোব্লাস্ট বহন করতেছে না? পাদচাকুতি। পাদচাকুতি সে কি করতেছে না? নিডোব্লাস্ট বহন করে না। 49-এর অ্যান্সার হচ্ছে কি বলতো? ডি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো,
মেসোগিলিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? আচ্ছা, মেসোগিলিয়া এটা শুধুমাত্র দ্বিস্তরী প্রাণীতে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মেসোগিলিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? মানুষে, আরশোলায়, হাইড্রাতে নাকি মাছে? একটু আমরা কথা বলি। মেসোগিলিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? মানুষে, আরশোলাতে, হাইড্রাতে নাকি হচ্ছে যে মাছে? অবশ্যই মাথা রাখবে মেসোগিলিয়া আমরা পাচ্ছি কোথায়? হাইড্রাতে আমরা মেসোগিলিয়া পাচ্ছি, ঠিক আছে। 50-এর আনসার হচ্ছে সি। ধন্যবাদ। পরের কোশ্চেনে আমি চলে আসবো, কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? এই কোশ্চেনটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু সবাই অ্যান্সার করি আমরা, বলেন কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? একটু সবাই রিকল করি, দেখেন কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? সবাই একটু অ্যান্সার করি। পূজা লিজা চলে আসছো, নুসরাত জাহান, রিমঝিম সরকার, সবাই একটু অ্যান্সার করি। কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? বলো কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়? আচ্ছা বলো, অবশ্যই মাথায় রাখবা ওমাটিডিয়ামের অংশ নয় হচ্ছে ওসিলাসটা আমাদের ওমাটিডিয়ামের অংশটা, পুঞ্জাকির অংশ, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, যদি বলি কোনটি আমাদের শোষণ তল বৃদ্ধি করে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু সবাই আমরা অ্যান্সার করি। কোনটি শোষণ তল বৃদ্ধি করে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টিনাল ভিলাই, সেরোসা নাকি সিলিয়া? বলো কোনটি আমাদের শোষণ তল বৃদ্ধি করে? কোনটি শোষণ তল বৃদ্ধি করে? অবশ্যই মাথা রাখবা ইন্টেস্টিনাল ভিলাই সে আমাদের কি করতেছে, সবাইটা কথা বলি, শোষণ তল সে কি করতেছে? বৃদ্ধি করতেছে, ঠিক আছে। আমি বারবার বলবো যে কতগুলো কোশ্চেন পড়ানো হবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যার যার অবস্থান থেকে একটু সমস্ত ফ্রেন্ডদের কিনে আমরা ক্লাসটা করব, ঠিক আছে। ওকে, সবাই একটু ক্লাসে চলে আসে। পরের কোশ্চেন দেখেন, ক্ষুদ্রান্তের সর্ববহিস্থ কলাস্তরকে কি বলে? সবাই একটু কথা বলি আমরা, ক্ষুদ্রান্তের সর্ববহিস্থ কলাস্তরকে কি বলে? সর্বার বাহিরে আমরা জানি যে সেরোসা, সাবমিউকোসা, মাস্কিউলাস মিউকোসা এবং মিউকোসা। তো আমার কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে? ক্ষুদ্রান্তের সর্ববহিস্থ কলাস্তরকে আমরা কি বলবো? সেরোসা বলবো। অবশ্যই কি বলবো? সেরোসা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে ভাই। তাহলে 53 অ্যান্সার কি? 53 অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা দেখি, মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? সবাইটা অ্যান্সার করি। এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের এগ্রির জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এমন একটা অঙ্গ আছে যে অর্গানটা আমাদের হচ্ছে যে গ্লাইকোজেন জমা রাখতে, কে? পিত্তথলি না, অগ্নাশয় নাকি যকৃত নাকি হাড়? কে আসলে গ্লাইকোজেন জমা রাখতে পারে? একটু সবাই কথা বলবেন, কে গ্লাইকোজেন জমা রাখতে পারে বলেন? মানবদেহ, হ্যাঁ অবশ্যই যকৃত সে কি করতে পারে? গ্লাইকোজেন জমা রাখতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসবো, লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তার নাম কি? আচ্ছা, আমাকে বুঝতে হবে, লালা গ্রন্থি থেকে দুটো এনজাইম বের হয়, মনে রাখার সূত্র হচ্ছে টম। কারণ কি? টায়ালিন আছে আর মল্টেজ আছে, তাই না? টায়ালিন, টায়ালিন এর বানানটা কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে। টায়ালিন, টায়ালিন, পিটা এখানে সাইলেন্ট, ঠিক আছে। রেনিন, তাহলে অ্যান্সার কি হবে? কোন এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? রেনিন, ট্রিপসিন নাকি পেপসিন? ধন্যবাদ নুসরাত জাহানকে। 55 অ্যান্সার হবে এ। ওকে, 56 নম্বর কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রক্তের ফ্যাগোসাইটোটিক কোষের নাম কি? রক্তের ফ্যাগোসাইটোটিক কোষের নাম কি? প্লাটিলেটস, টি সেল, নিউট্রোফিল নাকি লিম্ফোসাইট? একটু সব অ্যান্সার করি। মানে রক্তের কোনটা আসলে ফ্যাগোসাইটোটিক কোষ? সবাইটা অ্যান্সার করি। প্লাটিলেটস, টি সেল, নিউট্রোফিল নাকি লিম্ফোসাইট? অবশ্যই মাথা রাখবেন রক্তের ফ্যাগোসাইটোসিক কোষের নাম হচ্ছে যে নিউট্রোফিল, ঠিক আছে। তাহলে 56 অ্যান্সার কি? 56 অ্যান্সার আমাদের সি। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে আমি চলে আসবো, রক্ত জমাটের জন্য কোন উপাদানটি প্রয়োজন নেই? একটু আমরা সবাই অ্যান্সার করব, বলেন।
রক্ত, সবাই অ্যান্সার করি। হ্যাঁ, রক্ত জমাতে জন্য কোন উপাদানটি প্রয়োজন নেই? একটু সবাই ক্লাসে চলে আসছি আমরা। ধন্যবাদ মৌমিতাকে, উম্মে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই একটু দ্রুত দ্রুত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি, সবাই ক্লাসটা করি। যারা এখন পর্যন্ত টার্মিনাল ক্লাসে শেয়ার করো নাই, অতি দ্রুত টার্মিনাল ক্লাসে শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, রক্ত জমাতে জন্য কোন উপাদানটি প্রয়োজন নেই? দেখেন, থ্রোম্বোপ্লাস্টিন, ফিব্রিনোজেন সবগুলোই কিন্তু রক্ত জমাতে জন্য প্রয়োজনীয় উপাদান, কিন্তু ইনসুলিনের কিন্তু কোনো প্রয়োজন নেই। সাধারণ অ্যান্সার কি বলেন তো? সি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, এটা আমরা সবাই জানি 58 অ্যান্সারটা, আমি 58 অ্যান্সারটা আমি আপনাদেরকে বলবো না, যে 100 জন ক্লাস করতেছেন সবার কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? একবারে সবাই একটু অ্যান্সার করেন, বলেন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? বলেন, বলে দেন, আমি বলবো না অ্যান্সারটা, বলেন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? ধন্যবাদ, অ্যান্সার সবার আগে অ্যান্সার করছো নাজিয়া আফরান নাবা, উম্মে আয়নাত, জাফরিন, ভোরের আলো, নুসরাত, খুব সবাই একটু অ্যান্সার করে যাও। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? বলো, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? হ্যাঁ, ধন্যবাদ, 120 মিলিমিটার থেকে 80 মিলিমিটার হচ্ছে মানুষের স্বাভাবিক রক্তচাপ। ওকে, পরের কোশ্চেন, শিরা প্রাচীরের মধ্যস্তরের নামটা কি? বলো, সবাই কথা বলবা। শিরা প্রাচীরের মধ্যস্তরটার নাম কি? বলো, শিরা প্রাচীরের মধ্যস্তরটার নাম কি? এন্ডোথেলিয়াম, টিউনিকা এক্সটার্না, মেসোডার্ম নাকি টিউনিকা মিডিয়া? বলো, মধ্যস্তরের নাম কি? সবাই একটু কথা বলি। মধ্যস্তরটার নাম হচ্ছে যে টিউনিকা মিডিয়া। মধ্যস্তরের নাম কি? টিউনিকা মিডিয়া। তাহলে 55 আনসার কি ভাই? 55 আনসার হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। পরের কোশ্চেন, মানবদেহের পঞ্চম করটিক স্নায়ুর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। শর্ট সিলেবাসের বাইরে থেকে এই কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। আচ্ছা, এর আগে আমাকে একটু অ্যান্সার করবেন, মানুষের দেহে কয় জোড়া করটিক স্নায়ু আছে? মানুষের দেহে 12 জোড়া করটিক স্নায়ু আছে, ঠিক আছে ভাই? এই 12 জোড়া করটিক স্নায়ুর নাম হচ্ছে যে O3T2 আফাস ভাই। আচ্ছা, আমি কি সূত্রটা কি বলছি? O3, প্রথম তিনটা নাম ও দ্বারা শুরু, তারপরটা কি নাম? টি দ্বারা শুরু। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকোলিয়ার, ট্রাইজেমিনাল। আচ্ছা, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকোলিয়ার, ট্রাইজেমিনাল। মানব দেহের পঞ্চম করটিক স্নায়ুর নাম কি? অবশ্যই অ্যান্সার কি হচ্ছে বলেন তো? ট্রাইজেমিনাল। আমি একটু কথা বলবো। দেখেন, আমি আমার অনলাইন ক্লাসে বলছিলাম যে মেডিকেল পরীক্ষার সময় বলছিলাম যে এই করটিক স্নায়ু টপিকস থেকে আপনাদের পরীক্ষার মধ্যে আসবে। যারা মেডিকেল আমরা পরীক্ষা দিছি তারা কিন্তু দেখছি করটিক স্নায়ু থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসছে। আমি এবারও বলবো আপনাদেরকে, যারা আমরা কৃষিতে পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এই টপিক্সের পরীক্ষার মধ্যে কোশ্চেন আমাদের দিতে পারে, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ আয়েশা সিদ্দিকা, রিভা। ওকে, নিচের কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়? মানে কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত হয় না? সবাই একটু অ্যান্সার করবেন, কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়? বলেন, কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়? দেখেন, প্রোটিন দ্বারা সেন্ট্রিওল গঠিত, এটিপি দ্বারা সেন্ট্রিওল গঠিত, লিপিড দ্বারা সেন্ট্রিওল গঠিত, কিন্তু সেন্ট্রিওল গঠিত নয় কোনটা বলেন তো? কার্বোহাইড্রেট দ্বারা সেন্ট্রিওল কি গঠিত নয়। ওকে, পরের কোশ্চেন দেখেন, আর্জিনিন সর্বোচ্চ কয়টি কোডন দ্বারা নির্ধারিত হতে পারে? কোশ্চেনে কি দেওয়া আছে? আর্জিনিন সর্বোচ্চ কয়টি কোডন দ্বারা নির্ধারিত হতে পারে? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি, বলেন আর্জিনিন সর্বোচ্চ কয়টি কোডন দ্বারা নির্ধারিত হতে পারে? এই কোশ্চেনটা কিন্তু আপনাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, আর্জিনিন সর্বোচ্চ, হ্যাঁ রাহানুমা জান্নাত সবার আগে অ্যান্সার করেছো। হ্যাঁ, আর্জিনিন হলো সর্বোচ্চ 6টি কোডন দ্বারা নির্ধারিত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভুল করা কিন্তু ভাই যাবে না। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোষের কোন অঙ্গাণু ফ্লাজেলা ও সিলিয়ার বিচলনে সাহায্য করে? এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন।
ঠিক আছে, সবাইটা অ্যান্সার করি ভাই। মানে কোন অঙ্গাণুটা আমাদের ফ্লাজেলা এবং সিলিয়ার বিচলনে সে কি করতেছে বলেন তো, সাহায্য করতেছে। কে সাহায্য করতেছে? সাইটোপ্লাজম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি মাইক্রোটিউবিউল? কে কে আমাদের হচ্ছে যে মাইক্রোটিউবিউল। ঠিক আছে, তাহলে কোন অঙ্গাণু ফ্লাজেলা এবং সিলিয়ার আমাদের বিচলনে সাহায্য করে? অবশ্যই মাইক্রোটিউবিউল। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাই। মানে ফ্লাজেলা এবং সিলিয়ার বিচলনে সাহায্য করতেছে কে? মাইক্রো। সবাই একটু আমি অ্যান্সার করবো। আচ্ছা, পরের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেন কি দেওয়া আছে? মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ঠিক আছে, সবাই একটু কথা বলি। মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? দেখি কে কে অ্যান্সার করতে পারে, কে কে অ্যান্সার করতে পারেন বলেন। মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়? মেটাফেজ একে, অ্যানাফেজ একে, অ্যানাফেজ ডুয়ে নাকি টেলোফেজ ডুয়ে? সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি। সবাই অ্যান্সার করেন, সবাই একটু রিকল করেন, বলেন কোথায়? একজন বলেছে অ্যানাফেজ দুয়ে। আচ্ছা, তন্ময় মণ্ডল বলছে বি। দেখি, আচ্ছা দেখি কি অ্যান্সার করো। 64 নুসরাত জাহান, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, 64 এ না ভাই। মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? অবশ্যই মাথা রাখবা অ্যানাফেজ 1-এ। আমি কিন্তু বারবার বলতেছি, সবাই যদি অ্যান্সার করো পড়াগুলো রিকল হয়ে যাবে। তাই একটু শেষ মুহূর্তে ফ্রেন্ডেরকে নিয়ে সবাই একটু মেনশন করো, দেখি কে কতজন ফ্রেন্ডেরকে মেনশন করতে পারো। ওকে, পরের কোশ্চেন দেখি। ফুলের মায়োসিস কোথায় হয়? দেখি সবাই অ্যান্সার করো। ফুলের মায়োসিস কোথায় হয় বলেন? ফুলের মায়োসিসটা কোথায় হচ্ছে? সবাই অ্যান্সার করেন, বলেন ফুলের মায়োসিস কোথায় হয়? ফুলের মায়োসিস কোন জায়গায় হয়? বৃতিতে, দলে, পুংকেশরে নাকি বোটায়? বলেন ফুলের মায়োসিস কোথায় হচ্ছে? বলেন ফুলের মায়োসিস কোথায় হয়? দেখি কি অ্যান্সার করতে পারেন, বলেন বলেন। ফুলের মায়োসিস হচ্ছে, হ্যাঁ, পুংকেশরে আমাদের ফুলের মায়োসিস। 65 এর অ্যান্সার কি বলেন তো? সি। ওকে, 66 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাদের বলবো না, আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে যাচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এগ্রির জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই অ্যান্সার করবেন, বলেন কোন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড পরিলক্ষিত হয়? ল্যাপ্টোটিনে, জাইগোটিনে, প্যাকাইটিনে নাকি ডিপ্লোটিনে? বলেন। আমি বারবার বলতেছি, কৃষির জন্য মায়োসিস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা ভাই অনেক বেশি, তাই এরকম করে স্লাইডটা আমি সাজাইছি। বলেন কোথায় আমাদের দেখা যায়? সবাই কথা বলি, কোন জায়গায় হচ্ছে, কোন পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার আর 4টি ক্রোমাটিড পরিলক্ষিত? অলরেডি 66 আপনারা বলছেন জাইগোটিন। আচ্ছা, আমি সঠিক, আপনারা বলতে থাকেন, দেখি কার অ্যান্সারটা হচ্ছে। নুসরাত জাহান বলছে 66 এর বি, খুশি আক্তার বলছে 66 এর গ, আরজে বাবরা বলছে 65 এর বি, জান্নাতুল ফেরদৌস বলছে সি। দেখি কার অ্যান্সার হচ্ছে। মাথা রাখবেন, সর্বপ্রথম বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড পরিলক্ষিত আমাদের প্যাকাইটিনে। ভাই ভাই এগুলো ভুল করা যাবে না, আর এই ভুলের জন্য কিন্তু ভাই আপনারা অনেক দূর পিছিয়ে যাবেন। তো একটু সবাই কমেন্ট করবেন, ঠিক আছে, একটু সবাই কথা বলবেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কোনটা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই অ্যান্সার করবেন। উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, স্টার্চ। দেখুন আমি কিন্তু আপনাদের বলছিলাম উদ্ভিদের মধ্যে সবচাইতে একটা অন্যতম উপাদান কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? সেলুলোজ থাকে। তাহলে উদ্ভিদের সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? সেলুলোজ। আচ্ছা, কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, কোশ্চেনটা বুঝবেন, অ্যান্সার করবেন। কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? বলেন। কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? সবাই একটু কথা বলেন। কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ 40%। এটা আবার 80% ভাবেন, আমি কিন্তু বাংলা 40 লিখছি। আর হেমিসেলুলোজ, হেমি মানে কি? অর্ধেক।
তাহলে হেমিসেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? 20%। এগুলো ভাই ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, ক্যারাটিন কোথায় পাওয়া যায়? সবাই কথা বলবেন, বলেন ক্যারাটিন কোথায় পাওয়া যায়? অনেক সময় দেখবেন যে মেয়েদেরকে বলি বা মেয়েদের দেখবেন চুলে ক্যারাটিন ট্রিটমেন্ট দেয়, বলে না ক্যারাটিন ট্রিটমেন্ট দেয়। তা ক্যারাটিন কোথায় পাওয়া যাচ্ছে ভাই? কথা বলো। তরুণস্থিতে না, ক্যারাটিন কোথায় পাওয়া যায় বলো, সবাই কথা বলো। ক্যারাটিন কোথায় পাচ্ছি আমরা? ক্যারাটিন পাচ্ছি আমরা চুলে পাচ্ছি। 68 অ্যান্সার কত? 68 অ্যান্সার হচ্ছে এ। ধন্যবাদ নুসরাত জাহানকে। পরের কোশ্চেন চলে আসতেছি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন এস? কথা বলো। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন ভাই দুই প্রকার, তাই না? পানিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন বি আর ভিটামিন সি, পানিতে দ্রবণীয় ভিটামিন। আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এরা কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। প্রশ্ন কি দিছে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন বি আর সি কি? পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এইচ বলে কোনো ভিটামিন নাই। তাহলে 69 নম্বর অ্যান্সারটা কি হবে? অবশ্যই অ্যান্সার কি হবে ভাই? ভিটামিন ডি হবে। অনেকে তোমরা কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ, ভুল অ্যান্সার দিবা না ভাই, ঠিক আছে? ভুল অ্যান্সার কিন্তু দিবা না। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি? চর্বিতে দ্রবণীয়, আমি বাবা বলছি অ্যাডেক। অ্যাডেক হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স আর সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে? ওকে, আচ্ছা পরের কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করবা, হ্যাঁ? ক্যাপসিড, আগে বলো ক্যাপসিড কি দ্বারা তৈরি? সবাই একটু কমেন্ট করবা, একটু রিকল করবা সবাই, হ্যাঁ বলো ক্যাপসিড কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা নাকি কার্বোহাইড্রেট দ্বারা? সবাই একটু কমেন্ট করো, বলো ভাই। ধন্যবাদ রাহনুমা জান্নাত, অন্য একটা শেখ স্বপন। সবাই একটু কথা, ক্যাপসিড কি দ্বারা তৈরি বলো? ক্যাপসিড কি দ্বারা তৈরি? সবাই একটু কথা বলবা। ক্যাপসিড অবশ্যই প্রোটিন দ্বারা তৈরি, এবং ক্যাপসিডের যে একক, সে ক্যাপসিডের এককে আমরা অবশ্যই ক্যাপসোমিয়ার বলবো। ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন, মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই কথা বলবা। মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? দেখি কে অ্যান্সার করতে পারো। মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি বলো? রাইজোবিয়াম। আমি বারবার বলবো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য আপনাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগ্রির জন্য। সবাই একটা কথা বলবা, বলো বলো। এবং যারা এখন পর্যন্ত আপনারা আপনাদের টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন না, একটু ক্লাসে শেয়ার করে দেন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন না, একটু ফ্রেন্ডে মেনশন করেন। মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? সবাই একটা কথা বলবেন। বেসিলাস, স্টেফাইলোকক্কাস নাকি কোনটা বলেন? মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? আমি সবার কাছ থেকে কমেন্ট দেন, দেখবো কার কার সঠিক অ্যান্সার হচ্ছে। বলেন মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? 71 অ্যান্সারটা বলেন। শান্তনু অ্যান্সার করেছেন সবার আগে, দেখি কার অ্যান্সারটা হচ্ছে। নুসরাত জাহান বলছে 71-এর ডি। আচ্ছা, প্রীতিরিতা বলছে 71-এর এ। অন্য সবাই অ্যান্সার করো। এ। শ্রাবণী বাসাক বলছে 71-এর ডি। তন্ময় মণ্ডল বলছে সি। আচ্ছা, নাজিয়া আফরান আবা বলছে 71-এর এ। শুভ্র বাঁধন 71-এর ডি। তার মানে চিন্তা, আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন যে আপনাদের কার কিরকম প্রিপারেশন। মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ভাই রাইজোবিয়াম, ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? একটু সবাই আমরা কমেন্ট করি, বলেন কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? সবাই একটু কথা বলবো। নগ্ন আরএনএ ভাইরাস কোনটা? প্রিয়ন, টিটু ব্যাকটেরিওফাস নাকি লাম্বাডা ভাইরাস? নগ্ন আরএনএ ভাইরাস। নগ্ন মানে কি? নেগেট। নগ্ন মানে নেগেট, মানে এদের কোনো আবরণ নাই। নগ্ন আরএনএ ভাইরাস অবশ্যই অ্যান্সার কি হবে? 72-এর এ, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। সবাইটা অ্যান্সার করি আমরা। পরের কোশ্চেন দেখি, নিচের কোনটিতে অ্যাকিনিটি ও হেটারোসিস্ট পাওয়া যায়? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। ধন্যবাদ মৌমিতাকে, শেখ স্বপনকে ধন্যবাদ, রিমঝিম সরকারকে ধন্যবাদ। সবাইটা অ্যান্সার করি, নিচের কোনটিতে অ্যাকিনিটি ও হেটারোসিস্ট পাওয়া যাচ্ছে? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন 73 অ্যান্সার কি? অ্যাসক্যারেসিয়া, জিজনিমা, নস্টক নাকি ক্লোরেলা? কোনটিতে অ্যাকিনিটি ও হেটারোসিস্ট পাওয়া যায়? সবাই একটু অ্যান্সার করেন। 73 অ্যান্সার, দেখি কে কে অ্যান্সার করতে পারেন, দেখি কোনটিতে অ্যাকিনিটি ও হেটারোসিস্ট পাওয়া যায়?
অ্যাসকেরেশিয়া বলতেছেন, আমি সঠিক আনসারটা দিয়ে দিচ্ছি। দেখেন কোনটিতে পাওয়া যাচ্ছে, অবশ্যই মাথায় রাখবেন অ্যাকিনিটি এবং হেটারোসিস্ট পাওয়া যাচ্ছে ভাই নষ্টকে, ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, পরের কোশ্চেনটা আমাদের টিস্যু থেকে আসছে, সবাই একটু অ্যান্সার করি আমরা। জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি? সবাই একটু কথা বলেন এবং শেষ মুহূর্তে দেখি কে কতজন ফ্রেন্ডেরকে আমার ক্লাসে নিয়ে আসতে পারেন, কে কতজন বেশি ফ্রেন্ডেরকে জয়কুলির এই পাপ্পু ভাইয়ের ক্লাসে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সবাই, জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি? সবাই একটু কথা বলি ভাই, সবাই একটু কথা বলি। জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান কোনটি, মানে কোনটা জীবিত উপাদান? অলরেডি সঠিক আনসার করেছো নুসরাত জাহান, ধন্যবাদ তোমাকে ভাই। জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন, সবাই একটু ক্লাসে আসি আমরা। সিবনল কোথায় থাকে বলো? এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সিবনল কোথায় দেখতে পারি? সবাই একটু কথা বলো, সিবনল কোথায় দেখতে পাচ্ছি বলো? জাইলেমে, ফ্লোয়েমে, সঙ্গী কোষে নাকি গ্রন্থি টিস্যুতে? সিবনল কোথায় থাকে? জাইলেমে থাকে নাকি ফ্লোয়েমে থাকে বলো? 75 অ্যান্সার কি হবে ভাই? সিবনল কোথায় থাকে বলো? সিবনল কোথায় থাকে? সিবনল, হ্যাঁ ধন্যবাদ তন্ময় মণ্ডলকে। সিবনল থাকতেছে আমাদের ফ্লোয়েমে থাকে, ঠিক আছে। ওকে, আমি 76 নম্বর কোশ্চেনটাও কিন্তু বারবার বলবো, কার কি রেচন অঙ্গ? এই রেচন অঙ্গগুলো কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা আমার এখানে কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে যে অ্যানিলিডার রেচন অঙ্গ কি? কক্সাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা নাকি নেফ্রিডিয়া? 76 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি আমরা, সবাই একটু অ্যান্সার করি বলো, কারণ এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলো আমাদের অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? অ্যানিলিডা অনেকে সঠিক অ্যান্সার করছো। অ্যানিলিডার রেচন অঙ্গের নাম হচ্ছে অবশ্যই ভাই নেফ্রিডিয়া। এই কোশ্চেনের অ্যান্সারটা ঠোঁটের কিনারায় এগ্রির আগ পর্যন্ত আপনাদের থাকতে হবে, কারণ এই কোশ্চেনটা পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? সবাই একটু অ্যান্সার করি। অ্যানিলিডার রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ওকে, পরের কোশ্চেন দেখেন, হুট অঙ্গবাহী প্রাণী কোনটা? সবাই একটু কথা বলবেন, হুট অঙ্গবাহী প্রাণী কোনটা? 4টা অপশন আছে, মনে করেন এই কোশ্চেন আপনাদের এগ্রিতে দিছে। হুট অঙ্গবাহী প্রাণী কোনটা? লাংফিশ, অ্যাসকারিস, ব্রাঞ্চিওস্টোমা নাকি ব্যাট? হুট অঙ্গবাহী প্রাণী কোনটা? একটু সবাই অ্যান্সার করেন। 77 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি হবে দেখি, কি অ্যান্সার করতে পারেন। হুট অঙ্গবাহী প্রাণী কোনটা? লাংফিশ, অ্যাসকারিস, ব্রাঞ্চিওস্টোমা নাকি ব্যাট? 77 এর অ্যান্সার কি? অ্যাসকারিস বলছো কেউ? অ্যাসকারিস হবে না ভাই, এটা অ্যান্সার হচ্ছে যে ব্রাঞ্চিওস্টোমা। এটা হুট অঙ্গবাহী প্রাণী। আমি আপনাদেরকে এই কোশ্চেনটাও একেবারে 5 স্টার দিয়ে রাখলাম, কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, কোনটি মাছ নয়? সবাই অ্যান্সার করো, বলো কোনটি মাছ নয়? তিমি, হাঙ্গর, কুচিয়া নাকি কাতলা? সবাই অ্যান্সার করো, বলো কোনটি আসলে মাছ নয় বলো, কোনটি মাছ নয়? হাঙ্গর, কুচিয়া নাকি কাতলা? কোনটি মাছ নয় বলো, কোনটি মাছ নয়? অবশ্যই মাথা রাখবা তিমি কিন্তু আমাদের মাছ নয়। তাহলে 78 এর অ্যান্সার কি ভাই? এ। ধন্যবাদ, সবাই একটু রিকল করো। আচ্ছা, সরীসৃপের উদাহরণ কোনটি? আমি সবার কাছ থেকে অ্যান্সার, ধন্যবাদ রাহানুমা জান্নাতকে, নুসরাত জাহান, একটু সবাইকে ফ্রেন্ড রেখে নিয়ে আসো। সরীসৃপের উদাহরণ কি? কাক, কাকিলা, কাছিম নাকি ক্যাঙ্গারু? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে হচ্ছে যে ইজি কোশ্চেন, বাট এগুলো কিন্তু ভুল করি আমরা। কোনটি সরীসৃপের উদাহরণ? সবাই একটু অ্যান্সার করো, সরীসৃপের উদাহরণ কোনটি বলো তো? অবশ্যই কথা বলো সবাই, সরীসৃপের উদাহরণ কি? সরীসৃপের উদাহরণটা কি? 17 এর অ্যান্সার কি হবে? সরীসৃপের উদাহরণ কি হবে বলো? হ্যাঁ অবশ্যই কাসিম হচ্ছে যে সরীসৃপের উদাহরণ, ঠিক আছে। ওকে, এই যে 80 নম্বর কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, আপনাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনে কি দেওয়া আছে? হাইডার এপিডার্মিসে কোন কোষ্ঠে দেখা যায় না? আমি বারবার বলবো এই কোশ্চেনটা আপনাদের এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভাই। কোথায় আমাদের কোন কোষ্ঠে দেখা যাচ্ছে না? কোথায় আমরা দেখতে পাচ্ছি না? কোন কোষটা হাইডার এপিডার্মিসে কোন কোষটা দেখা যাচ্ছে না? 80 নম্বরটা অ্যান্সারটা আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, দেখি আপনাদের প্রিপারেশনটা কিরকম বলেন। 80 এর ডি অ্যান্সার করছেন শান্তনু, নুসরাত জাহান বলছে 80 এর বি, দেখি কি হচ্ছে।
হাইডার এপিডার্মিসে সেন্সরি কোষ থাকে ভাই, হাইডার এপিডার্মিসে গ্ল্যান্ড কোষ থাকে ভাই, হাইডার এপিডার্মিসে জার্ম সেল থাকে ভাই। হাইডার এপিডার্মিসে কোন কোষে দেখা যায় না? ফ্লেম সেল দেখা যায় না, ফ্লেম সেল, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না। একটু আমরা বেশি বেশি করে শেষ মুহূর্তে ফ্রেন্ডে মেনশন করি। ওকে, পরের কোশ্চেন আনসারটা ভাই কি দেওয়া আছে? 81 নম্বর কোশ্চেনটা, পুঞ্জাক্ষী দুপাশে সাদা দাগকে কি বলে? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি। 81 অ্যান্সার, পুঞ্জাক্ষী দুপাশে সাদা দাগকে কি বলে? ওসেলাস, ওমাটিডিয়াম নাকি কর্নিয়া? 81 এর অ্যান্সারটা সবাই করবেন। পুঞ্জাক্ষী দুপাশে সাদা দাগকে কি বলে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 81 এর অ্যান্সারটা কি হবে বলেন? পুঞ্জাক্ষী দুপাশে সাদা দাগকে কি বলে? অবশ্যই মাথায় রাখবেন, পুঞ্জাক্ষী দুপাশে সাদা দাগকে ফেনেস্ট্রা বলে। একটু শেষ মুহূর্তে আমরা বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করি, সবাই অ্যান্সার করি। দেখেন, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে কি HCl, তাই না, নিঃসৃত হচ্ছে কোন কোষ থেকে? এটা কিন্তু আমি আপনাদের পড়াইছি, মিউকাস কোষ থেকে, যকৃত কোষ থেকে। সবাই একটু রিকল করি তো, এই কোশ্চেনটা কিন্তু আপনাদের এগ্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই একটু অ্যান্সার করবেন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে কোন কোষ থেকে? 82 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই বলি। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে কোথা থেকে? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে কোথা থেকে? ধন্যবাদ তুহিনকে, সবার আগে অ্যান্সার করছো ভাই, প্যারাইটাল কোষ থেকে। একটু বেশি বেশি করে ফ্রেন্ডের আমরা মেনশন করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু একদম ইজি কোশ্চেন, বেসিক কোশ্চেন, বাট এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এগ্রিতে আমরা ভুল করি ভাই। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? বলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সবাই একটু আমি অ্যান্সার করি। বৃক্কে না? বৃক্কে তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকবে না। ফুসফুসে থাকবে না? ফুসফুসে থাকবে না। যকৃত থাকবে না? যকৃতে থাকবে না। কোথায় থাকবে ভাই? অগ্নাশয় থাকবে। কেন অগ্নাশয় থাকবে? কারণ অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। কি কি আর মিশ্র গ্রন্থি আছে? অগ্নাশয় আছে, ডিম্বাশয় আছে এবং শুক্রাশয় আছে। এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের আলফা, বিটা, গামা, ডেল্টা নামক কোষ থেকে বিভিন্ন ধরনের হরমোনগুলো বের হয়। কোন হরমোন, কোন কোষ থেকে কি হরমোন বের হয় পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু আপনাদের কোশ্চেনে অ্যান্সার করব। আচ্ছা, আচ্ছা বলেন তো, ফুসফুসের আবরণীকে কি বলে আর যকৃতের আবরণীকে কি বলে? একটু কমেন্ট করবেন সবাই। আমি কোশ্চেনটা কি বললাম? ফুসফুসের আবরণীকে কি বলে বলেন তো? প্লিউরা বলে। আর যকৃতের আবরণীকে আমরা কি বলবো? গ্লিসন্স ক্যাপসুল বলবো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মৌমিতাকে, জান্নাতুল ফেরদৌসকে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? একটু সবাই অ্যান্সার করি আমরা, বলেন মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? একটু অ্যান্সার করবেন। গ্রন্থি বলছে কিন্তু আমরা জানি, সবাই একটু অ্যান্সার করেন, দেখি কি অ্যান্সার করতে পারেন। 84 অ্যান্সারটা শেখ স্বপন, হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ শেখ স্বপনকে। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে ভাই যকৃত। আচ্ছা, এখানে যদি গ্রন্থি না দিয়ে যদি অঙ্গ দিত তাহলে কি হতো ভাই বলো? যদি এখানে গ্রন্থি না দিয়ে অঙ্গ দিত, যদি বলতো মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কি, তাহলে কি হতো? একটু কথা বলো সবাই, একটু সবাই যার যার অবস্থান থেকে ফ্রেন্ডের সবাই মেনশন করো। যদি সর্ববৃহৎ গ্রন্থি না দিয়ে ক্লাসগুলো করো ভাই, যারা ক্লাসটা করতেছো আর যারা ক্লাস তাদের থেকে তোমার 100 গুণ আগে যাবে শেষ মুহূর্তে। একেবারে প্রত্যেকটা ডিপ থেকে পড়াচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। ধন্যবাদ নুসরাত জানকে। হ্যাঁ, মানবদের সর্ববৃহৎ অঙ্গ ভাই ত্বক, আর সর্ববৃহৎ গ্রন্থি ভাই যকৃত, এগুলো কিন্তু ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক মানে এনজাইম অংশগ্রহণ করে? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, বলো স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশগ্রহণ করে, মানে কে ভাঙতে সাহায্য করতেছে, মানে স্নেহ জাতীয় খাবারকে? বলো, সবাই একটু অ্যান্সার করো। মনে করো এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবা, স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে কোন উৎসেচক অংশগ্রহণ করে? ল্যাকটেস, প্রোটিয়েস নাকি মল্টেস, না কোনটা? কোনটা আমাদের এই কোশ্চেনটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে আমাদের খাদ্য পরিপাকে
অংশগ্রহণ করতেছে। ধন্যবাদ। শান্তনু অ্যান্সার করছো, নুসরাত জাহান অ্যান্সার করছো, শ্রাবণী ভাষা। হ্যাঁ, অবশ্যই মাথা রাখবা লাইপেজ কি করতেছে, সে শ্রেয়জাত খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সামনের এগ্রি পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সঞ্জিতা তাবাচ্চুমকে। ওকে, পরের কোশ্চেন, মানব দেহের নিউক্লিয়াস বিহীন কোষের নাম কি? একটু আমরা সবাই কমেন্ট করি, বলো মানব দেহের নিউক্লিয়াস বিহীন কোষের নাম, মানে কোন কোষটার মধ্যে আমাদের নিউক্লিয়াস নাই? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি, কোন কোষটার মধ্যে নিউক্লিয়াস নাই? কোনটার মধ্যে নিউক্লিয়াস নাই বলো? চারটা অপশন আছে। মানবদেহের নিউক্লিয়াস বিহীন কোষের নাম কি? দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। 86 অ্যান্সারটা কার সঠিক হয়? আচ্ছা, স্নায়ু কোষে অবশ্যই নিউক্লিয়াস আছে, শ্বেত রক্তকণিকা অবশ্যই নিউক্লিয়াস আছে, এপিথেলিয়াল কোষে অবশ্যই নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াস বিহীন কোষের নাম হচ্ছে আরবিসি। আচ্ছা বলেন তো, সবাই একটু অ্যান্সার করবেন, আরবিসি এর আয়ুষ্কাল কতদিন? বলেন, কোশ্চেনটা কি বলছে বলেন তো? আরবিসি এর আয়ুষ্কাল কতদিন? বলেন, আরবিসি এর আয়ুষ্কাল কতদিন? সবাই কোশ্চেনটা বুঝেন, অ্যান্সার করবেন। হ্যাঁ, কোশ্চেনটা বুঝেন, আরবিসি এর আয়ুষ্কাল কতদিন? বলেন, আরবিসি এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করা যাবে। ধন্যবাদ মৌমি, খুব সুন্দর, খুব সুন্দর আপনাদের রেসপন্স। আজকে ক্লাসে খুব ভালো লাগতেছে আপনাদেরকে নিয়ে ক্লাসটা করতে। হ্যাঁ, ওকে, পরের কোশ্চেন দেখি আমরা। হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে পরিবহন করে কোন রক্তনালী? আমরা একটু সবাই অ্যান্সার করি, বলেন তো হৃৎপিণ্ড থেকে, সবাই অ্যান্সার করেন, বলেন হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত, হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে পরিবহন করে কোন ধমনী? কে? হৃৎপিণ্ড থেকে, গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, অক্সিজেনবিহীন রক্ত ফুসফুসে নিয়ে যাবে কে? অবশ্যই ফুসফুসে নিয়ে যাবে, হয় ফুসফুসেও কিছু, সে কে? ফুসফুসের ধমনী নাকি ফুসফুসের শিরা? 87 অ্যান্সারটা কি হবে? একটু সবাই কমেন্ট করি। ফুসফুসে নিয়ে যাচ্ছে কে? অবশ্যই অ্যান্সার কি হবে? অবশ্যই ফুসফুসীয় ধমনী। 87 এর অ্যান্সার হলো এ। ধন্যবাদ নুসরাত জাহানকে, শান্তনু। একটু শেষ মুহূর্তে আমরা বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই মিলে ক্লাসটা করি। পরের কোশ্চেন, ধমনীর যোজক কলা স্তরটির নাম কি? ভাই এই কোশ্চেনটা কিন্তু আপনাদের এগ্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাইটা অ্যান্সার করব। ধমনীর যোজক কলা, ধমনীর যোজক কলা স্তরটির নাম কি? সবাইটা কথা বলি, ধমনীর যোজক কলার স্তরটির নাম কি? 88 নম্বর কোশ্চেনটা দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। ধমনীর যোজক কলার স্তরটির নাম কি? টিউনিকা ইন্টিমা, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা মিডিয়া নাকি টিউনিকা এক্সটার্না? সবাইটা অ্যান্সার করি, বলেন তো। শান্তনু অলরেডি অ্যান্সার করে ফেলেছে ইন্টিমা। আসলে কোনটা সঠিক অ্যান্সার হবে সবার কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি। আচ্ছা, আজ যে ভাবলাম ধমনীর যোজক কলা স্তরটার নাম হচ্ছে ভাই টিউনিকা এক্সটার্না। ভাই ভুল করা যাবে না, এই নর্মাল জিনিসগুলোই কিন্তু আমরা জানি বাট ভুল করি, ঠিক আছে? তাহলে 88 এর অ্যান্সার কি হচ্ছে ভাই? ডি। সবাই নোট করেন, সবাই নোট করেন, ধমনীর যোজক কলা স্তরের নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, ভুল করা যাবে না। ধমনীর যোজক স্তর টিউনিকা এক্সটার্না। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? যদিও এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, বাট এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দিতে পারে। মানে কোন অংশটা ভারসাম্যটা বজায় রাখতেছে? সেরেব্রাম, হাইপোথ্যালামাস, পন্স নাকি সেরেবেলাম? দেখি কি অ্যান্সার করতে পারেন বলেন তো। 89 এর অ্যান্সারটা কি হবে? মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্যটাকে সে বজায় রাখে? বলেন তো কোন অংশটা ভারসাম্যটা বজায় রাখে? মস্তিষ্কের ভারসাম্যটা বজায় রাখতেছে যে, অবশ্যই মাথা রাখবেন সেরেবেলাম, কারণ শর্ট সিলেবাসের বাইরে এই কোশ্চেন আপনার দিলেও দিতে পারে। কোন অংশ ভারসাম্যটা বজায় রাখে? অবশ্যই সেরেবেলামটা ভারসাম্যটা বজায় রাখে, ঠিক আছে ভাই? ওকে, পরের কোশ্চেন দেখেন, চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম কি? আজকের শেষ কোশ্চেন, দেখি সবাই অ্যান্সার করি আমরা একটু। চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম, একটু শেষ মুহূর্তে আমরা সবাই কমেন্ট করব এবং সবাই ক্লাসে আসব। চোখে নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম কি? গ্লুটামেট, রোডোপসিন, কোনটা বলেন? কার্যকরী হিসেবে কোনটা? নিউরোট্রান্সমিটার যে কার্যকরী রাসায়নিকের নাম কি? সবাই একটু কমেন্ট করি।
কার্যকরী রাসায়নিকের নাম কি বলেন তো? কার্যকরী রাসায়নিকের নাম হচ্ছে আমাদের রোডোপসিন। ঠিক আছে ভাই? ওকে। তো আজকে আমি যে আপনাদের 90টা কোশ্চেন যে আমি আপনাদের সামনে আলোচনা করলাম, ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেন থেকে এগ্রিতে আমরা কোশ্চেন কমন পাবো। ঠিক আছে? ইনশাল্লাহ এগ্রিতে এই টাইপের কোশ্চেন কমন পাবো। তো জাস্ট এতটুকু বলবো, শেষ মুহূর্তে ভাই তোমরা এই যে জয়কলির মডেল টেস্ট বইটা আছে, 50 সেট মডেল টেস্টের কোশ্চেন আছে, দামও খুবই কম, 200 টাকা। তো যারা এই বইটা সংগ্রহ করো নেই, বইটা সংগ্রহ করে মডেল টেস্টটা দিলে তোমাদের একটু কনফিডেন্স তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো একটু সবাই বলো যে তোমরা যে ভাইয়ার ক্লাসটা করলা, তোমরা ভাইয়ার নাম কে কে জানো? একটু সবাই কমেন্ট বক্সে জানাই দাও ভাইয়ার নামটা কে কে জানো, একটু সবাই কথা বলবা। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কতটুকু ভালো লাগলো, কার কতটুকু হেল্পফুল হলো, একটু সবাই কমেন্ট বক্সে জানাই দিবা। তোমরা যে ভাইয়ার ক্লাসটা করলাম, ভাইয়ার নাম কে কে জানো একটু কমেন্ট করো। একটু সবাই কমেন্ট করো। আচ্ছা, শেখ সম্মান অনেক সুন্দর ছিল ক্লাসটা ভাইয়া। ওকে, আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, কারো যদি কোনো সমস্যা থাকে, সমস্যা নিয়েও কথা বলতে পারো। কোন চ্যাপ্টার কিভাবে পড়বো না পড়বো, যদি কারো কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। হ্যাঁ, কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো ভাই, কথা বলবা। কারো যদি সমস্যা থাকে কথা বলো। আচ্ছা ভাই, আমি ইউসিসির স্টুডেন্ট ছিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ঠিক আছে। ভাইয়ার নামটা তো সবাই জানো, তাই না? আচ্ছা, সঞ্জিতা বলছে অনেক। আচ্ছা, মৌমিতা বলছে জানি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো ভাই, আমি এখনই ক্লাসটা শেষ করে দেব। নিউরোব্লাস্টে কোন প্রশ্নটা শান্তনু? আচ্ছা, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে তুমি মেসেঞ্জারে আমাকে নক দিও। ঠিক আছে? ওকে। তো ঠিক আছে ভাই, না এপিডার্মিস হবে ওটা ঠিক আছে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকো। তো আমাদের পরীক্ষা তো অলরেডি 11 তারিখে, তো সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবা। আচ্ছা, আমার নাম হচ্ছে যে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। হ্যাঁ, সমস্যা নেই, আমার নাম হচ্ছে পাপ্পু ভাইয়া, সমস্যা নেই। তো সবাই থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা, খুব ভালো করে পড়াশোনা করবা, জয়কুলির সাথেই থাকো। তো অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দেখা হবে তোমাদের সাথে বিজয়।